আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো সবাই লাইভে চলে আসো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর নিয়ে। তো আজকে ভেক্টরের খুব সম্ভবত অষ্টম লাইভ ক্লাস। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার লাইভ ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছ কি না, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কি না ভয়েসটা, এবং তোমরা সব কিছু ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কি না জানাই দাও। আর তোমরা কেমন আছো এবং তোমরা বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ জানাই দাও। হ্যাঁ, একটু দেখি, চেক করি তোমাদের কমেন্টসগুলো। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। অল ক্লিয়ার, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা ভেক্টরের ক্রস গুণন, হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা ভেক্টরের ক্রস গুণন নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাইট? লাস্ট ক্লাসে তো আমরা সেটাই ধারাবাহিকতায় কিছু ম্যাথ প্রবলেম সলভ করব ওই ক্রস গুণনের। দেন আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। হ্যাঁ, আমাদের ভেক্টর কিন্তু প্রায় শেষের পথে। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে খুব সহজ একটা ম্যাথ প্রবলেম দিয়ে আমাদের ক্লাসটা শুরু করার চেষ্টা করি। ওকে, খুব ফেমাস ম্যাথ কিন্তু সহজ ম্যাথ। তো লেখো 1 নম্বর কোশ্চেন, আমাদের আজকের দিনের প্রথম কোশ্চেন। লেখো আজকের দিনের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের স্কেলার গুণন। লেখো দুটি ভেক্টরের প্রশ্ন, লেখো দুটি ভেক্টরের স্কেলার গুণন, দুটি ভেক্টরের স্কেলার গুণন মানে ডট গুণন। ডট গুণনের আরেক নাম হচ্ছে স্কেলার গুণন। তো দুটি ভেক্টরের স্কেলার গুণন 18 একক, 18 একক মানে ভ্যালু হচ্ছে 18। আচ্ছা, এবং 18 একক এবং দেখো ভেক্টর গুণন মানে ক্রস গুণনকে বাংলায় ভেক্টর গুণন বলা হয়। তো ভেক্টর গুণন হচ্ছে 6√3 একক, 6√3 একক। এটা তো আমাদের বের করতে হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। মধ্যবর্তী কোণ কত হবে। তো দ্রুত আমরা ম্যাথটা সলভ করে ফেলি। খুব সহজ ম্যাথ, ফেমাস ম্যাথ, সহজ একটা ম্যাথ দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করলাম। তো খেয়াল করো কি বলছে। দুইটা ভেক্টর আমাদের আসছে, দুইটা ভেক্টর। তো যে কোনো দুইটা ভেক্টরকে তুমি এ এবং বি ধরো, এ এবং বি দুইটা ভেক্টর। তো এ একটা ভেক্টর, যে এ ভেক্টর, এবং ধরো বি ভেক্টর, দুইটা ভেক্টর এ এবং বি। আচ্ছা, তো আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। দেখো মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি ধরলাম থিটা। তো আমাদের এই থিটার মানটা বের করতে বলছে। আচ্ছা, আর কি বলা আছে? দুটা ভেক্টরের স্কেলার গুণন মানে ডট গুণন। তো স্কেলার গুণনের মান দেওয়া 18 একক বা 18 একক। তাহলে আমরা লিখি ডট গুণন। তো আমাদের এ ডট বি এর মান দেওয়া, ভ্যালু বা মান দেওয়া হচ্ছে 18 একক। তো দেখো 18 একক দেওয়া এ ডট বি। তারপর কি বলছে? ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণনকে বলা হয় ক্রস গুণন। তো ভেক্টর গুণন হচ্ছে 6√3। ভেক্টর গুণন মানে ক্রস গুণন। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ইকুয়াল টু কত দেওয়া বলো তো? 6√3। তাহলে 6√3 এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবার খেয়াল করবা, এখান থেকে এ ডট বি, যেটা এ ডট বি মানে কি বলতো? এ বি কস থিটা। আমরা জানি এ ডট বির ভ্যালু কত? এ বি কস থিটা ইজ ইকুয়াল টু কত বলতো? আমরা 18 লিখতে পারি। তারপর এখান থেকে খেয়াল করবা, এ ক্রস বির মান হচ্ছে 6√3, মান বা ভ্যালু। এ ক্রস বির ভ্যালু বা মান হচ্ছে 6√3। দেখো ভ্যালু বা মান দেওয়া আছে 6√3 একক ভ্যালু। এ ক্রস বির ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা, এ ক্রস বির ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা। এটার মান কত বলো তো? 6√3। ওকে, তাহলে এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তো ভাগ করে ফেলো, 1/2 করো। তাহলে 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? খেয়াল করবা, 1/2 যদি আমরা করি, তাহলে 1 এর বাম পক্ষ হচ্ছে এ বি সাইন থিটা, 1 এর বাম পক্ষ হচ্ছে এ বি সাইন থিটা, আর 2 এর বাম পক্ষ হচ্ছে এ বি কস থিটা। 2 এর বাম পক্ষ হচ্ছে এ বি কস থিটা। তাহলে 1 এর বাম পক্ষ ভাগ 2 এর বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1 এর ডান পক্ষ, 6√3 ডিভাইড বাই 2 এর ডান পক্ষ কত? 18। 2 এর ডান পক্ষ হচ্ছে আমার 18। তাহলে এখান থেকে আমরা ইজিলি থিটার মানটা বের করতে পারবো। দেখো এ বি ক্যান্সেল, সাইন বাই কস মানে কি বলতো? ট্যান থিটা। তাহলে সাইন বাই কস মানে হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, 6 3 6 18,
তাহলে 6 আর নিচে হচ্ছে 3, তাহলে 3 6 18, √3/3, তাহলে এখান থেকে হচ্ছে √3/3, √3/3, আর √3/3 মানে হচ্ছে 1/√3, তাহলে tan θ ইজ ইকুয়াল টু √3/3 মানে হচ্ছে 1/√3, 1/√3, তাহলে এখান থেকে হচ্ছে আমরা θ ইকুয়াল টু কত পাবো, tan ইনভার্স 1/√3, তাহলে 1/√3, তাহলে কত আসে মানটা মেবি আসবে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা θ ইকুয়াল টু পাবো কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। বলো বুঝতে পারলাম কিনা? ওকে, ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেললাম খুব দ্রুত, ছোট্ট একটা ম্যাথ করে ফেললাম, ঠিক আছে। এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, আচ্ছা। তো এটা আমরা বুঝলাম। তো এখান থেকে একটা ছোট একটা ব্যাপার আমরা পড়বো, খেয়াল করবো, একটা মন দিয়ে দেখবা, একটা মন দিয়ে ছোট করে নোট দেখবো, একটা নোট। তাহলে খেয়াল করো, নোট NOTE। আচ্ছা, তো আমরা জানি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে তার ভ্যালু কত, AB sin θ। দুইটা ভেক্টরের ক্রস গুণন কত বলো তো, AB sin θ। দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে, মনে করো A একটা ভেক্টর আর B একটা ভেক্টর, তো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে কি পাওয়া যায়, ক্রস গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা একটা ভেক্টর। তো গুণফল ভেক্টর হচ্ছে C ভেক্টর। এটা একটা ভেক্টর রাশি, এর মানও আছে দিকও আছে, তাহলে এর মান হচ্ছে AB sin θ। বলছিলাম এই যে C ভেক্টরের মান হচ্ছে AB sin θ, এটা হচ্ছে ভ্যালু। আর দিকটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, C ক্যাপ বা ইটা ক্যাপ বলতে পারো, দিক হচ্ছে C ক্যাপ। তাহলে A ক্রস B সমান কি বলতো, A ক্রস B সমান AB sin θ ইনটু C ক্যাপ, এটা বলতে পারো। যে এটা হচ্ছে আমার A ক্রস B। দেখো A ক্রস B গুণ করলে, দুটা ভেক্টরকে ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর পাচ্ছ, সেটা হচ্ছে C ভেক্টর। ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর পাচ্ছ, তার নাম কি, C ভেক্টর। তাহলে এটা একটা ভেক্টর, তাহলে এর মানও আছে এর দিকও আছে। মান হচ্ছে আমার AB sin θ, এটা হচ্ছে আমার ভ্যালু বা মান, এটা হচ্ছে মান, আর C ক্যাপ হচ্ছে আমার দিক, এইটুকু তো জানি। আচ্ছা, এবার যদি কখনো এমন হয় θ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে খেয়াল করো। θ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি বা θ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, θ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে খেয়াল করবা। তাহলে sin 0 এর ভ্যালু কত, 0, বা sin 180 এর ভ্যালু কত, 0 না? তাহলে খেয়াল করবা ডান পক্ষটা কত চলে আসবে, 0 চলে আসবে। আর বাম পক্ষে তো A ক্রস B, তাহলে A ক্রস B এর ভ্যালু কত আসবে, 0 আসবে। বুঝতেছো ব্যাপারটা? যদি থিটার মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে আমার এই ডান পক্ষটা কত, 0। আচ্ছা, এখানে থিটার পরিচয় কি, থিটার পরিচয় হচ্ছে A ভেক্টর আর B ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটুকু তো বুঝো। থিটার পরিচয় A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যদি A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ, বা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তাহলে এদের ক্রস গুণ কত হয় বলো তো, 0 হয়। তাহলে খেয়াল করবা। তাহলে এবার দেখো দুটা ভেক্টরের ভ্যালু কখন 0 ডিগ্রি হয়, খেয়াল করবা। মানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন 0 ডিগ্রি হয়। তো মনে করো A একটা ভেক্টর, এটা হচ্ছে আমার A ভেক্টর, ধরো ডান দিকে কাজ করে। আর মনে করো B একটা ভেক্টর, এই মনে করো আমাদের অন্য একটা ভেক্টর B ভেক্টর, ধরো ডান দিকে কাজ করে। তো দুটা ভেক্টর একই দিকে কাজ করলে এখন এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, θ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে না? অবশ্যই 0 ডিগ্রি হবে। যদি আমি এভাবে লিখি, মনে করো A একটা ভেক্টর, A ভেক্টর মনে করো ডান দিকে কাজ করে, ডান দিকে। তারপরে মনে করো B ভেক্টর বাম দিকে কাজ করে, এই যে বাম দিকে কাজ করে, মনে করো এটা আমার B ভেক্টর। তো এখন বলো তো A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল θ কত, A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল θ ইকুয়াল টু কত বলো তো, A আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল θ ইকুয়াল টু কত বলো তো, 180 ডিগ্রি। না এখানে কিন্তু θ ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতেছো ব্যাপারটা? তাহলে দুটো ভেক্টর একই দিকে কাজ করলে, একই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত, θ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর যদি দুটো ভেক্টর বিপরীত দিকে কাজ করে, তবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তো এবার এদেরকে ক্রস গুণ করলে অ্যান্সার কত পাবা, 0 পাবা। এদেরকে ক্রস গুণ করলে অ্যান্সার কত পাবা, 0 পাবা। তাহলে খেয়াল করবা, এখানে দেখো দুটা ভেক্টর কিন্তু সমান্তরাল, A এবং B কিন্তু সমান্তরাল, এ ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল, এ ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল। তাহলে দুটা ভেক্টর যদি সমান্তরাল বলে, তাদের ক্রস গুণফল কত হবে, 0 হবে। লিখে নাও, দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল 0 হবে। দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল 0 হবে। দ্রুত লেখো, তাদের ক্রস গুণন 0 হবে, ক্রস গুণফল 0 হবে। তো এমন টাইপের একটা ম্যাথ আমরা দ্রুত করে ফেলি। বুঝতে পারছি কিনা বলো, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারলাম, আশা করি।
তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, একটু বামে সরাই দিই, হ্যাঁ একটু বামে সরাই দিই, হ্যাঁ এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ প্রবলেম দ্রুত সলভ করে ফেলি। খেয়াল করবা। তো 2 নাম্বার ম্যাথ প্রবলেম, 2 নাম্বার দেখো, 2 নাম্বার ম্যাথ প্রবলেম, এই দেখো 2 নাম্বার ম্যাথ প্রবলেম। তো দেখো 2 নাম্বার, আমরা এটার অ্যাপ্লিকেশন দেখব, আমরা একটা থিওরি পড়বো, তার পাশাপাশি সেটার অ্যাপ্লিকেশনটা দেখার চেষ্টা করব। তো দেখো আমাদের বলছে কোশ্চেনে ভেক্টর এ ইজ ইকুয়াল টু, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, কোশ্চেন লেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই, এই যে আই মাইনাস 3j প্লাস 5k, আই মাইনাস 3j প্লাস 5k, এটা একটা ভেক্টর, এ ভেক্টর, ওকে। আচ্ছা, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, বি ভেক্টর ইজ ইকুয়াল টু টুয়াইস আই প্লাস aj, টুয়াইস আই প্লাস স্মল aj, টুয়াইস আই প্লাস স্মল aj, তারপরে হচ্ছে কত বলতো প্লাস 10k। আচ্ছা, প্লাস 10k, এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এ ভেক্টর লিখলাম, বি ভেক্টর লিখলাম ভেক্টর ফরম্যাট। তো বলছে যে এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, স্মল এর মান, স্মল এর মান কত হলে, স্মল এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় সমান্তরাল হবে, সমান্তরাল হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ওকে। যে স্মল এর ভ্যালু কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এটা আমাদের প্রশ্ন। স্মল এর ভ্যালু কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এটা আমরা কিন্তু মুখে মুখে পারি, এটা আমরা কিন্তু মুখে মুখে পারি, মুখে মুখে পারি, অনেকে আমরা মুখে মুখে পারি। স্মল এর মান কত হলে, তাহলে স্মল এর মান কত হলে, কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এক্স্যাক্টলি এটা মুখে মুখে অনেকে পারি। শর্টকাটটা আমি দেখাই দিব, পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে। তো এটা শর্টকাটটা তো আমি বুঝলাম, দেখাই দিব। আগে লং প্রসেস বা রিটেনে কেমনে অ্যান্সার করবো এটা দেখাই, রিটেনে। তো আগে রিটেনে কেমনে অ্যান্সার করবা এটা দেখাই, এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, এটা এই ম্যাথটা রিটেনে কেমনে অ্যান্সার করবা। তো খেয়াল করো, দুইটা ভেক্টরের এরা সমান্তরাল যদি হয় এ এবং বি, তাহলে এদের ক্রস গুণন কত হবে, 0 হবে না, ক্রস গুণন। তাহলে যদি সমান্তরাল হয় দুইটা ভেক্টর এ এবং বি, তাহলে এদের ক্রস গুণন কত হবে, এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে, এটা আমরা জানি। আর দুইটা ভেক্টরকে ক্রস গুণন করে কেমনে, নির্ণায়ক প্রসেসের মাধ্যমে বা নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণনটা বের করে, নির্ণায়ক পদ্ধতিতে। খেয়াল করবো আমরা নির্ণায়ক আঁকবো, এই যে ক্রস গুণন করবো, এ ক্রস বি করবো ইকুয়াল টু 0, নির্ণায়কের মাধ্যমে। কেমনে করে, এখানে আই লেখে, জে লেখে, কে লেখে, আই জে কে লেখে। তারপরে খেয়াল করবা নিচে কি লিখবো, এর আই এর সহগ কত, আই এর সহগ হচ্ছে 1, এর এই যে এ ভেক্টরের জে এর সহগ কত -3, এই যে -3, এ ভেক্টরের কে এর সহগ কত 5, এই যে 5, ওকে। আচ্ছা, সিমিলার ওয়েতে নিচে আমরা লিখবো বি ভেক্টরের আই এর সহগ কত 2, জে এর সহগ কত স্মল এ, কে এর সহগ কত 10, বি ভেক্টরের লিখলাম আমরা। এবার আমরা এই পুরো নির্ণায়কের মানটা কত আসবে, 0 আসবে। তো দেখি আমরা, তো ফার্স্টে আমরা আই নিয়ে কাজ করব, আই নিয়ে, আই এর সামনে প্লাস বসাবা, তারপরে জে নিয়ে কাজ করব, জে এর সামনে মাইনাস বসাবা, তারপর কে নিয়ে কাজ করব, কে এর সামনে প্লাস বসাবা। তো ফার্স্টে আমরা আই নিয়ে কাজ করি, তাহলে আই বরাবর রো বাদ, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ, আই বরাবর রো আর কলাম বাদ। তাহলে কি করব আমরা, ফার্স্টে আমরা আই নিয়ে কাজ করব প্লাস আই, তাহলে ফার্স্টে আমরা প্লাস আই নিয়ে কাজ করব, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ। তাহলে আমরা গুণ করব এইভাবে, এই যে 3 -3 এর সাথে 10 গুণ করব, তাহলে -3 এর সাথে 10 গুণ করলে কত হবে, -30 হবে, -30 সূত্রের মাইনাস। তারপরে 5 এর সাথে a গুণ করব, তাহলে 5 এর সাথে a গুণ করলে কত হবে 5a। আচ্ছা, তারপরে j ক্যাপ দিব। তারপরে কি করব, আই নিয়ে কাজ করা শেষ, আই নিয়ে কাজ করা শেষ। এবার আমরা জে নিয়ে কাজ করব, জে, এই যে জে নিয়ে কাজ করব। যখন আমরা জে নিয়ে কাজ করব, জে বরাবর রো বাদ, জে বরাবর কলাম বাদ, জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো আর জে বরাবর কলামটা বাদ। তাহলে দেখো জে নিয়ে কাজ করলাম, তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এই যে দেখো 1, 5, 2 আর 10। তো আমরা 1 এর সাথে 10 গুণ করব, 1 এর সাথে 10, তাহলে 1 এর সাথে 10 গুণ করলে হবে 10 সূত্রের মাইনাস। তারপর 5 এর সাথে 2 গুণ করব, 5 এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 5 দুগুণে 10, 10ই আসবে, বুঝছো, এই হচ্ছে গেল। তাহলে 1 এর সাথে 10 গুণ করলাম সূত্রের মাইনাস, 5 এর সাথে 2 গুণ করব, এই হচ্ছে গেল। তাহলে জে নিয়ে কাজ করা আমাদের শেষ। এবার আমরা এরপরে আমরা কে নিয়ে কাজ করব, প্লাস কে নিয়ে কাজ করব। যখন আমরা কে নিয়ে কাজ করব, কে বরাবর রো বাদ, কে বরাবর কলাম বাদ, তাহলে দুটা বাদ, কে বরাবর কলাম আর রো বাদ। তাহলে এখন আমরা প্লাস কে নিয়ে কাজ করব, প্লাস কে যখন কাজ করব রো আর কলাম বাদ। তাহলে খেয়াল করবা, তারপর আমরা এই 1 এর সাথে a গুণ করব, তাহলে কত আসবে a সূত্রের মাইনাস, -3 এর সাথে 2 গুণ করলে কত হবে, -3 দুগুণী 6, -6 সামনে একটা মাইনাস আছে, তাহলে +6, এই হচ্ছে গেল। ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে আমরা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখবা, এবার এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে
এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো এখানে আসবে i -5a -30 এই গেল, তারপরে মাইনাস, যেহেতু জিরো, এটা তো জিরো, এটা বাদ, এটা কিন্তু জিরো, 10 - 10 জিরো, এটা বাদ, 10 - 10 জিরো, এটা কিন্তু বাদ, এই টানটা, তারপরে এই টানটা থাকবে, প্লাস কে ক্যাপ ইন্টু a + 6 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু, এখানে জিরো না, ডান পক্ষে জিরো না, ডান পক্ষে জিরো না, তো জিরো কিভাবে লেখা যায় দেখো তো, জিরো কিভাবে লেখা যায় কিনা, 0 × i ক্যাপ প্লাস 0 × k ক্যাপ লেখা যায়, 0 × i ক্যাপ প্লাস 0 × k ক্যাপ, দেখো জিরো কিভাবে লেখা যায়, 0 × i ক্যাপ প্লাস 0 × k ক্যাপ লেখা যায় তো না, লেখা যায় তো। এবার i এর সহগ সমীকৃত করবা, এই দুই পক্ষে সহগ সমীকৃত করবা, সহগ এভাবে লিখবা, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত, তো সহগ সমীকৃত কেমনে করে, যে i এর সহগ সমান i এর সহগ, তাহলে এখানে i এর সহগ কত, এখানে i এর সহগ কত বলো, এখানে i এর সহগ কত, i এর সহগ হচ্ছে -5a -30, তাহলে -5a -30 হচ্ছে আমার i এর সহগ, ইজ ইকুয়াল টু এখানে i এর সহগ কত, i এর সহগ কত 0, তাহলে এখানে i এর সহগ কত 0, তাহলে এই যে i এর সহগ সমীকৃত করলাম, তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু বের করতে পারবো, তাহলে 5a ইকুয়াল টু কত, -5a ইকুয়াল টু মাইনাস তোমার 30, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু কত বলো তো, a ইজ ইকুয়াল টু 530 -6, এই দেখো আমি পেয়ে গেলাম, a এর ভ্যালু পেয়ে গেলাম -6, এই আমরা পেয়ে গেলাম a এর ভ্যালু -6, আমরা জেনে গেলাম a এর ভ্যালু -6, এই এটা গেল রিটেন প্রসেস। এমসিকিউ তে কেমনে করব, এমসিকিউ তে মনে রাখবা, যদি আমাদের দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল থাকে, তবে তাদের সহগের অনুপাতগুলো সেম হয়, তাহলে খেয়াল করবা i এর সহগের অনুপাত কত, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এদের সহগের অনুপাতগুলো সেম হয়, তাহলে i এর সহগের অনুপাত কত, 1/2 না, দেখো 1/2, i এর সহগের অনুপাত 1/2 ইজ ইকুয়াল টু, সেম হবে, সেম, j এর সহগের অনুপাত কত, এখানে j এর সহগ কত, a তে, a ভেক্টরে j এর সহগ কত, -3, তাহলে এই যে -3 j এর সহগ ডিভাইড বাই b ভেক্টরে j এর সহগ কত, a, তাহলে a ইজ ইকুয়াল টু k এর সহগগুলো সমান হবে, সহগের অনুপাত, তাহলে a ভেক্টরের k এর সহগ কত 5 ডিভাইড বাই b ভেক্টরের k এর সহগ কত 10, এই যে অনুপাতগুলো সমান হবে অলওয়েজ, তো এখান থেকে তুমি যে কোনো দুটো অনুপাত নিয়ে এর ভ্যালু বের করতে পারবা, খেয়াল করবা, -3/a ইজ ইকুয়াল টু কত, হাফ, এখান থেকে a ইজ ইকুয়াল টু কত, -6, এখান থেকে তুমি ইজিলি শর্টকাটে বের করতে পারবা। তো এমসিকিউ তে এমনি করবা, আর রিটেন হচ্ছে এভাবে করবা, বলো বুঝতে পারলাম কিনা, সমান্তরাল বলা আছে, এই জন্য আমরা ভেক্টর গুণন করলাম, সমান্তরাল বলা আছে, তাই এই জন্য ভেক্টর গুণ করলাম। এটা দেখো ক্রস গুণ কেন করলাম, সমান্তরাল বলা আছে, লম্ব বলা থাকলে আমরা ডট গুণ করতাম, লম্ব বলা থাকলে, সমান্তরাল বলা আছে, এটা আমরা বুঝছি, আশা করি এই অবধি আমরা বুঝছি, এক্স্যাক্টলি আশা করি এইটুকু আমরা বুঝছি। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা ম্যাথ করবো, তো দেখো আমাদের আরেকটা ম্যাথ এখান থেকে আমরা করব, আরেকটা ম্যাথ, ওকে থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা আরেকটা ম্যাথ করবো, করলে আমাদের এখানে ক্রস গুণফলের এইগুলোর বাইরে আর আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে, এগুলো করলেই ইনশাল্লাহ হবে। তো লেখো 3 নাম্বার ম্যাথ, মেবি আজকের দিনে 3 নাম্বার ম্যাথ, লেখো 3 নাম্বার ম্যাথটা কেমন বলছে, a এর মান নির্ণয় করো, স্মল a এর মান নির্ণয় করো, স্মল a এর মান নির্ণয় করো, স্মল a এর মান নির্ণয় করো, যেন স্মল a এর মান নির্ণয় করো, যেন স্মল i -3j, স্মল i -3j প্লাস a কে, প্লাস স্মল a কে, প্লাস স্মল a কে, প্লাস স্মল a কে, কমা টুয়াইজ i প্লাস j মাইনাস k, কমা লিখবা থ্রাইজ i -2j প্লাস 4k, তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করে, আচ্ছা, তো যদি আমাদের এরকম বলে অবস্থান করে,
যদি কোশ্চেনে কখনো আমাদের এরকম বলে যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করে, মনে রাখবা যদি কোশ্চেনে কখনো এরকম বলে যে তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করে, তাহলে সবসময় মনে রাখবা এই যেই তিনটা ভেক্টর এদের আই জে কে সহগগুলো দিয়ে যে নির্ণায়ক তৈরি হবে তার ভ্যালু হবে 0। তাহলে আবারও বলি, তিনটা ভেক্টর যদি এরা একই সমতলে অবস্থান করে তাহলে এদের দ্বারা আই জে কে সহগগুলো দ্বারা গঠিত যে নির্ণায়ক তার ভ্যালুটা কত হবে? 0 হবে। ওকে, লিখে রাখো খাতায় কোনো এক জায়গায়। তাহলে আমরা সলভে চলে যাই, সলভে। তাহলে খেয়াল করবা সলভে, তাহলে বলছে সমতলে, যদি সমতল বলে, দেখো যে একই সমতলে, সমতলীয় তিনটি ভেক্টর সমতলীয় যদি বলে, একই সমতলে অবস্থান করতেছে, সমতলীয় যদি বলে তিনটা ভেক্টর সমতলীয় যদি বলে, সমতলীয় একই সমতলে অবস্থান করতেছে এমন কিছু যদি বলে সমতলীয়, তাহলে এদের দ্বারা এই যে এই তিনটা ভেক্টর দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু 0 হবে। নির্ণায়ক আমরা তৈরি করি, নির্ণায়ক বানাই, তাহলে আমরা নির্ণায়ক বানাই। তাহলে খেয়াল করবা নির্ণায়ক আই জে কে লিখবা না, নির্ণায়ক বানাবা আই জে কে লিখবা না। তাহলে খেয়াল করবা, দেখাই আমি, খেয়াল করবা দেখাই আমি। তাহলে এখানে আমরা একটা নির্ণায়ক তৈরি করবো, আই জে কে সহগগুলো লিখবো। এখানে আই এর সহগ কত? 1। এই যে এই ভেক্টরটার, যে এই প্রথম ভেক্টর, এটা 1 নাম্বার ভেক্টর, 2 নাম্বার ভেক্টর, 3 নাম্বার ভেক্টর। 1 নাম্বার ভেক্টরের আই এর সহগ কত? 1, জে এর সহগ কত? -3, কে এর সহগ কত? a লিখলাম আমরা। 2 নাম্বার ভেক্টরের আই এর সহগ কত? 2, জে এর সহগ কত? 1, কে এর সহগ কত? -1 লিখলাম। 3 নাম্বার ভেক্টরে আই এর সহগ কত? 3, জে এর সহগ কত? -2, কে এর সহগ কত? 4 লিখলাম। এই পুরোটার মান কত হতে হবে? পুরো নির্ণায়কটার ভ্যালু কত হতে হবে? 0 হতে হবে, 0। পুরো নির্ণায়কটার ভ্যালু 0 হতে হবে, তাহলে সমতলীয় তুমি বলতে পারবা, আই জে কে থাকবে না, আই জে কে থাকবে না। এবার খেয়াল করবা, এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করি, ক্যালকুলেশন। তাহলে খেয়াল করবা, ক্যালকুলেশন করা শুরু করি। তো দেখো আমরা ফার্স্টে এই যে 1 নিয়ে কাজ করব। 1 নিয়ে যখন কাজ করবে এর আগে প্লাস বসাবো, -3 যখন কাজ করবে এর আগে মাইনাস বসাবো, এ নিয়ে যখন কাজ করবে এর আগে প্লাস বসাবো। তাহলে 1 নিয়ে কাজ করলে 1 বরাবর রো বাদ, 1 বরাবর রো বাদ, 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর কলাম বাদ। তাহলে 1 নিয়ে যখন আমরা কাজ করব, 1 নিয়ে +1 নিয়ে কাজ করব, রো বাদ কলাম বাদ, তারপর গুণ করব, 1 এর সাথে 4 গুণ করবা। তাহলে 4 একে কত? 4। তাহলে 4 সূত্রের মাইনাস, তারপর দেখো -2 এর সাথে -1 গুণ করলে হবে কত? -2 × -1 মানে 2, তাহলে গুণ করলে হবে 2, এই যে 2 লিখলাম। আচ্ছা, তাহলে এই দেখো 1 নিয়ে আমার কাজ করা শেষ, 1 নিয়ে কাজ করা শেষ। এবার আমরা -3, এই যে দেখো এই যে এটা নিয়ে কাজ করবো, -3। যখন আমরা -3 নিয়ে কাজ করব এর আগে আবার জোর করে মাইনাস বসাবা, এর আগে আবার জোর করে মাইনাস বসাবা। খেয়াল করবা, -3 নিয়ে কাজ করব এর আগে আবার মাইনাস বসাবো, -3 নিয়ে কাজ করব এর আগে আবার মাইনাস বসাবো। তাহলে একবারে কি +3 বসালে কি সমস্যা হবে? বুঝছো ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সূত্রের মাইনাস বসাবো, আবার -3 নিয়েও কাজ করবো, -3 নিয়ে কাজ করবো। তাহলে একবারে মাইনাসে প্লাস বসানো যায় না? একবারে করি, বুঝবা? এটুকু জ্ঞান হয়েছে। দেখো আমি মাইনাস নিয়ে কাজ করবো, মাইনাস প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, মাইনাস নিয়ে কাজ করবো, আবার -3 নিয়ে কাজ করবো। তাহলে মাইনাসে প্লাস, তাহলে +3। তাহলে এবার খেয়াল করবা, 3 বরাবর রো বাদ, 3 বরাবর কলাম বাদ, 3 বরাবর কলাম বাদ। তাহলে বাকি থাকলো হচ্ছে যে এই সংখ্যাগুলা গুণ করবে এভাবে, 2 এর সাথে 4 গুণ করবা। 2 এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 × 2 = 8, লিখলা 8 সূত্রের মাইনাস। তারপর 3 এর সাথে -1 গুণ করবা, 3 এর সাথে -1 গুণ করলে হবে -3, ওই মাইনাসে এই মাইনাস হয়ে যাবে +3, এই মাইনাসে হয়ে যাবে +3। এইটুকু লিখলাম আমরা, এইটুকু বুঝছি আশা করি। তো বুঝলাম আমরা। এবার আমরা এই +a নিয়ে কাজ করবো, +a, দেখো +a নিয়ে কাজ করবো, সামনে প্লাস বসালাম, a নিয়ে কাজ করবো, +a নিয়ে কাজ করলে a বরাবর রো বাদ, a বরাবর কলাম বাদ, তাহলে এগুলা থাকলো বাকি। কি করবো আমরা? এই 2 এর সাথে -2 গুণ করবা, তাহলে 2 আর -2 গুণ করলে কত হবে? -4, এই যে এর সাথে গুণ করবা, -4। তারপর সূত্রের মাইনাস, 3 এর সাথে 1 গুণ করবা, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3। তাহলে এই পুরোটা ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে a বের করতে পারবা না, এখান থেকে আসবে হচ্ছে 4 - 2 মানে হচ্ছে কত? 2। তারপরে প্লাস 3 × 8, 9, 10, 11, তাহলে 33 আসবে, 3, 11, 33, প্লাস a কমন দিলে আসবে হচ্ছে -7 ইকুয়াল টু কত? 0। এখান থেকে আমার থাকবে কত? এখান থেকে আমার থাকবে কত? দেখো 4, আচ্ছা ঠিক আছে, -4 - 2, ওকে। তাহলে এখান থেকে আমার থাকবে কত? 35 ইকুয়াল টু -7, সরি +7, এখানে -7 ছিল তো, 35 -7 ছিল, এই পাশে গেলে +7, তাহলে এখান থেকে a বের করতে পারবা, 5 × 7 = 35, 5 আসবে অ্যান্সার। তো এই হচ্ছে আমার উত্তর। বলো বুঝতে পারলাম কিনা? ওকে।
তাহলে হচ্ছে আমার এখানে একই সমতলে অবস্থান করতেছে, মানে একই তলে অবস্থান করে, একই তলে, একটা বোর্ড তলে, খাট তলে অবস্থান করে, বা এই বোর্ড তলে মনে করো তিনটা ভেক্টর এরকম, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তিনটা ভেক্টর একই তলে, মানে এই বোর্ডে আমি আঁকছি। একটা মনে করো আমি খেয়াল করো, মনে করো এই জায়গাটা ভেক্টর রাখলাম ডি, ডি ভেক্টর, তাহলে এ আর এ কি একই তলে না? এটা আমার হাতের তলে, আরটা এই তলে, দুইটা তল আলাদা। তিনটা ভেক্টর আমি বোর্ডে আঁকছি একই তলে, দুটা ভেক্টর রাখলাম, আমার এই হাতে আবার আটটা ভেক্টর রাখলাম, এই হাতে আটটা ভেক্টর রাখলাম, এই যে হাতে আঁকছি আর এই বোর্ডে আঁকছি, একই তলে না আলাদা তল, এরকম আর কি ব্যাপারটা, একই তলে। ঠিক আছে, হ্যাঁ 20 ইমেজ কণা হবে। ঠিক আছে, এই এখানে আমরা আইজে কে লিখবো না সমতলের ক্ষেত্রে। ওকে, এবার আমাদের হচ্ছে গেল। তো এবার আমরা নেক্সট আমাদের হচ্ছে আর দুইটা টপিক বাকি, আপেক্ষিক বেগ বা বৃষ্টির অঙ্ক ইনশাল্লাহ আজকে করব, এবং হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক বাকি, সেটা হচ্ছে কার্ল ডাইভারজেন্স বা ভেক্টর ক্যালকুলাস। তো দুইটা টাইপের অঙ্ক বাকি, এই দুইটা টাইপের অঙ্ক হয়ে গেলে আমাদের আসলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা হচ্ছে থ্যাংক ইউ। ওকে, এবার আমরা দেখো হেলেন্ডাও আপেক্ষিক বেগ, হেলেন্ডাও আপেক্ষিক বেগ টপিকসটা আসলে আমাদের ইন্টারমিডিয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য। আপেক্ষিক বেগ, আচ্ছা তো খেয়াল করবা আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ মানে কি? মানে হচ্ছে নর্মালি আমরা যে বেগগুলা বলি, ওই বেগগুলাও আসলে আপেক্ষিক বেগ, সবই দুনিয়ার সব কিছু আসলে আপেক্ষিক বেগ। থ্যাংক ইউ তাফসির তানহা, থ্যাংক ইউ। আয়ন দাস, কিছুই বুঝো নাই তুমি, কারণ প্রথম থেকে দেখো নাই বা মনোযোগ দাও নাই, এই হচ্ছে কথা। না বোঝার কিছু নাই, এগুলো একদম বেসিক জিনিসপাতি। ঠিক আছে, A+B হোল স্কয়ারের সূত্রের মতন এগুলো, এই হচ্ছে কথা। ঠিক আছে, না বোঝার জিনিস হলে এখন থেকে না বোঝার জিনিস, এখন থেকে। আগেগুলো না বুঝলে মানে তোমার ইয়ে করতে হবে, আর পরিশ্রম করতে হবে, নিজের মেধা উন্নতি করতে, মানে মেধার চর্চা করতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পারবা। আচ্ছা, তাহলে এবার দেখবা, এবার সেটা হচ্ছে হ্যাঁ এই যে মমিত তোমার কলেজ করলাম। আচ্ছা, তো দেখো আপেক্ষিক বেগের ম্যাথ। তো আপেক্ষিক বেগ কাকে বলে? বললাম তো যে দুনিয়ার সব কিছু আসলে আপেক্ষিক বেগ, একজনের সাপেক্ষে মাপা হয়। তো খেয়াল করো, একটু বলি, খেয়াল করো। তো এটা মনে করো একটা রাস্তা, খেয়াল করবা, এটা রাস্তা। তো এই রাস্তায় এর একটা মানুষ, এই মানুষের নাম দিলাম হচ্ছে এ মানুষ, এই যে এ মানুষ। তো এই এ মানুষটা মনে করো হচ্ছে সামনের দিকে, ডান দিকে ধরো সে ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। এই মানুষটা 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। আচ্ছা, তারপরে মনে করো এইটা মনে করো আমাদের আরেকটা মানুষ, এর নাম দিলাম হচ্ছে বি মানুষ, এই যে বি মানুষ। এই বি মানুষটা মনে করো ডান দিকে 22 মিটার পার সেকেন্ড বেগে, 22 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে, 22 মিটার পার সেকেন্ড বেগে। দেখো 22 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এ মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ড, আর বি মুভ করতেছে 22 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এই যে আমি খুব মন দিয়ে শুনবা, টপিক্সটা মজা আছে। ঠিক আছে, টপিক্সটা মজা আছে। তো দেখো কি বললাম, যে এ মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ড এবং বিও মুভ করতেছে 22 মিটার পার সেকেন্ড বেগে। এই কথাগুলো আমি কেমনে বললাম, মানে এই যে 10 বললাম, 22 বললাম, এগুলো আমরা কেমনে বললাম, কিভাবে বললাম এই কথাগুলো আমরা কিভাবে? তো আমরা মনে মনে ভূমিতে একটা দণ্ডায়মান স্থির কাঠামো চিন্তা করি, গাছ। আমরা মনে মনে ভূমিতে একটা দণ্ডায়মান স্থির কাঠামো চিন্তা করি, গাছ, যে ভূমিতে স্থির আছে, প্রসঙ্গ কাঠামো, যার কোনো বেগ নাই, ইউ ইজ ইকুয়াল, যার বেগ নাই, এটা বেগ হচ্ছে 0, ভেলোসিটি 0, বেগ হচ্ছে 0, এর বেগ হচ্ছে 0, আমরা বেগকে 0 ধরি, এর বেগকে 0 ধরি। এটা এই প্রসঙ্গ কাঠামো বা গাছের সাপেক্ষে এই বেগগুলো মাপা হয়, বা একটা ভূমিতে দণ্ডায়মান কোনো স্থির বস্তুর সাপেক্ষে এই বেগগুলো মাপা হয়। তাহলে 10 মিটার পার সেকেন্ড এটা কার সাপেক্ষে বেগ? এটা হচ্ছে ভূমিতে অবস্থিত দণ্ডায়মান কোনো স্থির গাছের সাপেক্ষে এই ব্যক্তির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপরে খেয়াল করবে যে 22 মিটার পার সেকেন্ড যে বললাম, এটা কার সাপেক্ষে বেগ? কার সাপেক্ষে বেগ? অবশ্যই যে আমি যখন বলি যে একজনের বেগ 22 মিটার পার সেকেন্ড, বা তোমার বেগ 13 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড, তো মনে রাখবা, এভাবে তুমি ধরবা যে একটা গাছ আছে ভূমির উপর দণ্ডায়মান, একটা স্থির গাছ আছে, সেই স্থির গাছের সাপেক্ষে এর বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। এই স্থির গাছের কাছে মনে হচ্ছে যে বি ব্যক্তিটা 22 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে, এই স্থির গাছের সাপেক্ষে মনে হচ্ছে যে এ ব্যক্তিটা 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। তো এই যে 10 আর 22 বলতে এগুলো বোঝায়, 10 আর 22 বলতে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে এইগুলাকে বলা হয় প্রকৃত বেগ, এগুলোকে বলা হয় প্রকৃত বেগ। আরো ভালো করে বলে গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, এই যে বেগগুলো আসলে আমার লেখা থাকে। বাট আমরা এটা বের করতে চাই না, আমরা বের করতে চাই, মনে করো এ ব্যক্তিও দৌড়াচ্ছে, বি ব্যক্তিও দৌড়াচ্ছে, এ ব্যক্তিও দৌড়াচ্ছে, বি ব্যক্তিও দৌড়াচ্ছে। ওকে, তো এ ব্যক্তি
কাছে বি ব্যক্তি কত বেগে দৌড়াচ্ছে বলে মনে হবে, ওইটা আমরা এখন বের করতে চাই। যে এ ব্যক্তির কাছে বি ব্যক্তি কত বেগে দৌড়াচ্ছে বলে মনে হবে, এটা আমরা বের করতে চাই। তো খেয়াল করবা, জাস্ট কমন সেন্স দিয়ে আমরা অঙ্কটাকে সলভ করি। এটা মনে করো আমাদের এ ব্যক্তি, খেয়াল করো এ ব্যক্তি। তো এ ব্যক্তি মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, এ ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে, ওকে। আবার এটা মনে করো বি ব্যক্তি, খেয়াল করবা, এটা মনে করো বি ব্যক্তি, এই বি ব্যক্তিও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে খেয়াল করবা, এ ব্যক্তির কাছে কি মনে হবে যে বি ব্যক্তির বেগটা কত, বলো বলো, কত মনে হবে, বলো কত বলে মনে হবে। খেয়াল করবা, এ ব্যক্তিও যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে ডানে, আবার বি ব্যক্তিও যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে ডানে। তো এ ব্যক্তির কাছে বি ব্যক্তির বেগটা কত বলে মনে হবে, কত বলে মনে হবে, বলো কত বলে মনে হবে। এক্স্যাক্টলি 0 বলে মনে হবে, 0 বলে মনে হবে, 0। কারণ দেখো এ ব্যক্তিও যেই বেগে যাচ্ছে, বিও সেই বেগে যাচ্ছে। এ কে যদি প্রশ্ন করো যে ভাই বি ব্যক্তির বেগকে কত বলে মনে হচ্ছে, সে বলবে 10 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগ মানে সরি 0 মিটার পার সেকেন্ড বেগ, মানে বলবে যে স্থির বলবে, কারণ দুজনেই একই সাথে যাচ্ছে, একই সাথে যাচ্ছে, দুজন একই সাথে যাচ্ছে। এ ব্যক্তির কাছে মনে হবে বি ব্যক্তির বেগটা কত, 0, কারণ দুজনে একই বেগ নিয়ে যাচ্ছে, কমন সেন্স। যদি এমন হয় যে না বি ব্যক্তি মনে করো 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, তাহলে খেয়াল করবা, তাহলে এ ব্যক্তির কাছে বি ব্যক্তির বেগটা কত বলে মনে হবে, 2 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হবে না, 2 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হবে না। খেয়াল করো, এ ব্যক্তির কাছে বি ব্যক্তির বেগটা কত বলে মনে হবে, 2 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হবে। তাহলে হচ্ছে এ ব্যক্তির কাছে মনে হওয়া, খেয়াল করবা, এ ব্যক্তির কাছে মানে খেয়াল কর, এর সাপেক্ষে বি এর বেগ, এটাকে এভাবে লিখি ভিএবি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, মানে এ ব্যক্তির মনে হওয়া বেগ আর কি, মানে এ ব্যক্তির কাছে কি মনে হবে যে বি ব্যক্তির বেগটা কত, কত হবে 2 মিটার পার সেকেন্ড, 2। এটাকে আমরা ভিএবি দিয়ে প্রকাশ করব। বাংলায় বলবো হচ্ছে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ। তো এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, বি ব্যক্তির বেগ, ওকে, মানে দুজনই গতিশীল, বি ব্যক্তির বেগ। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ভিএবি দিয়ে প্রকাশ করি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ। বোঝা গেল ব্যাপারটা? তো আশা করি এইটুকু আমরা বুঝছি। তো এবার আমরা আপেক্ষিক বেগের নিয়ে অনেক কথাবার্তাই বলা যায়, বাট আমরা একটা ফর্মুলা দেখব। ওই ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো এবং ওই ফর্মুলা তুমি যদি বুঝো, তাহলে তুমি সব অঙ্ক পারবা। তো একটা ফর্মুলা আমি লিখে দিই, এই ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো এবং তুমি যদি বুঝো, তাহলে তুমি সব অঙ্ক পারবা। আচ্ছা, তো খেয়াল করো, এখানে ভিএবি মানে কি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, মানে এ ব্যক্তির কাছে মনে হওয়া বি ব্যক্তির বেগ, এ ব্যক্তির কাছে মনে হওয়া বি ব্যক্তির বেগ, সেটা কত, 2 এখানে এই এক্সাম্পল অনুসারে। তাহলে খেয়াল করবা, আমি যদি উপরের কথা বলি, আমি যদি উপরের কথা চিন্তা করি, এ ব্যক্তির কাছে এই বি ব্যক্তির বেগ কত বলে মনে হবে, 12 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হবে না। কারণ দেখো যদি এ ব্যক্তি স্থির থাকতো, যদি মনে করো এ ব্যক্তি স্থির আছে, এ ব্যক্তি চুপচাপ, মানে এ ব্যক্তির কোনো বেগ নাই, 0 মিটার পার সেকেন্ড, এ ব্যক্তির কোনো বেগ নাই, তখন এই ব্যক্তির কাছে মনে হবে যে বি ব্যক্তির বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। ধরো মনে করো না এই ব্যক্তির এখন বেগ আছে, ধরো এই ব্যক্তির বেগ মনে করো 12 মিটার পার সেকেন্ড, তখন এই ব্যক্তির কাছে মনে হবে বি ব্যক্তি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝছো? ধরো না এই ব্যক্তির নিজস্ব বেগ হচ্ছে মনে করো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তখন এই ব্যক্তির কাছে বি ব্যক্তির বেগ 2 মিটার পার সেকেন্ড বেগ বলে মনে হবে। ওটাকে আমরা লিখি সিম্বলিক্যালি কিভাবে, এ ব্যক্তির কাছে মনে হওয়া বি ব্যক্তির বেগ বা এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, এভাবে লেখে। আচ্ছা, একটা ফর্মুলা আমি লিখবো, ঠিক আছে, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, এভাবে লেখে ভিএবি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, ভিএবি, এভাবে আমরা লিখবো, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, ঠিক আছে, ভিএবি, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ। তো লিখে নাও, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, এভাবে লিখবো আমরা, ঠিক আছে, বি ব্যক্তির বেগ, এভাবে লিখবো। অনেকভাবে লেখে, এটা কি বিএল দিয়েও লেখে, এভাবে লিখবো। তাই যদি আমি এভাবে লিখি, রাখো ভিএক্সওয়াই মানে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর বেগ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর বেগ, ওকে। আমি যদি লিখি ভিএমএন, খেয়াল করবা, ভিএমএন মানে কি বলতো, লিখবো বলতো, দেখো ভিএক্সওয়াই মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বেগ, ভিএমএন মানে কি, এম এর সাপেক্ষে এন এর বেগ, ওকে। আচ্ছা, এবার লিখবা ফর্মুলাটা কি হবে, ভিএবি ইজ ইকুয়াল টু পরেরটা মাইনাস আগেরটা, ভেক্টর তো না, পরেরটা মাইনাস আগেরটা, তাহলে পরে কি বি, পরেরটা ভিবি মাইনাস আগেরটা, আগে হচ্ছে এ, তাহলে মাইনাস ভি, ঠিক আছে, দেখো ডানে মাইনাস পাবে, দেখো পরেরটা বি পরে এ আগে, তাহলে ভিবি মাইনাস ভি, এটা হচ্ছে ফর্মুলা, আপেক্ষিক বেগের ফর্মুলা।
সিমিলার ওয়েতে vxy ফর্মুলা কি লিখবো, vxy খেয়াল করবা, vxy এর ফর্মুলা কি লিখবো, vy মানে y এর বেগ মাইনাস vx, x এর বেগ। ঠিক আছে, ঠিক আছে, এটুকু বুঝছো। vmn কত লিখবো, vmn কত লিখবো, vn মাইনাস vm। ঠিক আছে, vn মাইনাস vm, বলো বুঝতে পারছি কিনা। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগের ফর্মুলা, এটা হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলা, প্রমাণ লাগবে না, জাস্ট এই ফর্মুলা মনে রাখবা, আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের এই ফর্মুলা মনে রাখবা, আপেক্ষিক বেগের এই ফর্মুলা মনে রাখবা। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা মনে রাখবা, সব ম্যাথ পারবা, বিশ্বাস করো সব ম্যাথ পারবা, জাস্ট এই ফর্মুলা মনে রাখবা, সব ম্যাথ পারবা। যদি বলে করিমের সাপেক্ষে রহিমের বেগ, সিম্বলিক্যালি কেমনে লিখবো, করিমের সাপেক্ষে রহিমের বেগ, মানে করিমের কাছে মনে হওয়া রহিমের বেগ। আমি অঙ্ক করলে বুঝতে পারো ভালো, করিমের সাপেক্ষে রহিমের বেগ কেমনে, করিমের সাপেক্ষে রহিমের বেগ, তাহলে ভি কে আর, করিমের সাপেক্ষে রহিমের বেগ, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে হচ্ছে ভিআর মানে পরেরটা ভিআর মাইনাস ভি কে। ঠিক আছে, মনে থাকবে, ভিআর মাইনাস ভি কে, কত সহজ, জাস্ট এই ফর্মুলা মনে রাখবা তাহলেই হবে। আচ্ছা, এবার দেখবা ভিআর মাইনাস ভি কে কে কি লেখা যায়, ভিআর মাইনাস ভি কে কি লেখা যায়, দেখো তো, ভিআর লিখলাম আমরা, ভিআর মাইনাস কে কিভাবে লেখা যায়, প্লাস দিয়ে মাইনাস ভি কে লেখা যায়, প্লাস দিয়ে মাইনাস ভি কে লেখা যায় কিনা বলো তো, প্লাস দিয়ে এভাবে লেখা যায় কিনা বলো তো, এইভাবে ভি কে আর ইজ ইকুয়াল টু এভাবে লেখা যায় কিনা বলো, এভাবে লেখা যায় কিনা বলো, এভাবে। ওকে, তাহলে এগুলো আমরা বুঝতে পারছি। আমাদের কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট ম্যাথ আসে ভেক্টরে, তো খেয়াল করবা, জাস্ট এইটুকু বুঝে নাও, যেটুক বলি ওটুক একটু দেখো, যেভাবে বলি ওভাবে মনে রাখবা, যেভাবে দেখবা সব হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর আমরা লিখতাম, মনে আছে ছোটবেলায় একদম শুরুর দিকে, পি আর কিউ কে ভেক্টর যোগ করলে কি পাওয়া যায়, লব্ধি পাওয়া যায়, মনে আছে। এই যে এই যোগটাকে কিন্তু আমরা ভেক্টর যোগ বলতাম, কি বলতাম আমরা, ভেক্টর যোগ বলতাম, ভেক্টর যোগ। পি আর কিউ কে ভেক্টর যোগ করলে কি পাওয়া যাবে, লব্ধি আর ভেক্টর পাওয়া যাবে, আমরা বলতাম, রাইট, এটা তো মনে আছে, আমরা বলতাম এটা। আচ্ছা, তো আমরা এটা বলতাম। তো এবার খেয়াল করবা, এই ভেক্টর যোগটা আমরা কেমনে করতাম, ভেক্টর যোগ আমরা কেমনে করতাম, এই ভেক্টর যোগ আমরা কেমনে করতাম, সামান্তরিকের মাধ্যমে করতাম না, সামান্তরিকের মাধ্যমে, সামান্তরিকের মাধ্যমে করতাম না, সামান্তরিকের মাধ্যমে করতাম, এটা সামান্তরিক আঁকতাম। ওই সামান্তরিকের কর্ণ, ওই সামান্তরিকের কি বলো তো, ওই সামান্তরিকের কর্ণ কি নির্দেশ করতো, লব্ধি নির্দেশ করতো। তারপরে খেয়াল করবা, আমরা যে ফলাফলটা পাই ইজ ইকুয়াল টু দিয়ে যে ফলাফল, তাকে আমরা আদর করে কি ডাকতাম বলো তো, আদর করে কি ডাকতাম, লব্ধি ডাকতাম। এইটুকু কি মনে আছে, দুইটা ভেক্টর যোগ করে কেমনে, সামান্তরিকের মাধ্যমে যোগ করে। ওই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটা কি হিসেবে কাজ করে বলো তো, লব্ধি হিসেবে কাজ করে। এইটুক মনে আছে কিনা বলো, এইটুক তো মনে আছে। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করবা, আমরা সব এখান থেকে আমরা বের করতে পারবো। এবার ম্যাথ করি, আমরা ম্যাথ করি, দাঁড়ো, ম্যাথ করলে আরো ভালো বুঝতে পারবো। দেখো, আমরা এখন ম্যাথ করার চেষ্টা করি, খেয়াল করবা। তো মনে করো এক নাম্বার ম্যাথ, তো আমাদের কাছে দুইটা গাড়ি আছে। তো এই একটা গাড়ি মানে এই একটা রাস্তা, খেয়াল করবা, এই একটা রাস্তা, তো আমি নাম দিই, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, খেয়াল করবা, পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক পূর্ব, ডান দিক পূর্ব। তো এটা আমাদের পূর্ব দিক, ডান দিকটা পূর্ব দিক, আর বাম দিকটা পশ্চিম দিক, এই যে দেখো পশ্চিম দিক। আর ধরো উপর দিকে উত্তর দক্ষিণ, ধরো এটা আমাদের উত্তর দিক, খেয়াল করবা, এটা আমাদের উত্তর দিক, আর এইটা আমাদের দক্ষিণ দিক, এই যে এটা আমাদের দক্ষিণ দিক। আচ্ছা, তো মনে করো একটা গাড়ি, একটা গাড়ি ধর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, সে ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড বেগে। খেয়াল করবা, এ গাড়ি, হ্যাঁ, তো মনে করো এই একটা গাড়ি, এই মনে করো গাড়ি, এই যে গাড়ি, তো এই গাড়িটার নাম হচ্ছে আমি দিলাম এ গাড়ি। তো এই গাড়িটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তো খেয়াল করবা, এই দেখো ডান দিক বরাবর যাচ্ছে, কত বেগে বলো তো, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা, এইটুকু তো বুঝছি সহজ ভাষায়। আচ্ছা, আরেকটা গাড়ি যার নাম হচ্ছে বি গাড়ি, খেয়াল করবা, আরেকটা গাড়ি যার নাম হচ্ছে বি গাড়ি, এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি, খেয়াল করবা, আরেকটা গাড়ি বি গাড়ি। এই আরেকটা গাড়ি হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, সে ফর এক্সাম্পল 18 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, সে ফর এক্সাম্পল 18 মিটার পার সেকেন্ড বেগে, 18 মিটার পার সেকেন্ড বেগে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, তো আমাদের এখন বের করতে হবে, এটা মনে করো আমাদের বি গাড়ি, এই হচ্ছে আমাদের বি গাড়ি।
তো আমাদের বের করতে হবে যে বি গাড়ির কাছে মনে হওয়া এ গাড়ির বেগ কত। তার মানে হচ্ছে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত, এটা আমাদের বের করতে হবে। বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত, এটা আমাদের বের করতে হবে। এ গাড়ির বেগের মান কত, এ গাড়ির বেগের মান কত, বেগের মান কত এবং দিক কত, এটা আমাদের বের করতে হবে। বলো, কোশ্চেন হচ্ছে এটা, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। এবং দিক কত, যারা মনোযোগী তারা এটা বুঝবা, মনোযোগ দাও, বুঝবা। দিক কত, এই হচ্ছে গেল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বাদ দিলে কিন্তু চলবে না, এগুলো কিন্তু বেশ পরীক্ষায় আসে। আচ্ছা, তো এবার খেয়াল করো, একটু খেয়াল করো মন দিয়ে। তো আমাদের কাছে দেখো একটা গাড়ি, এ গাড়ি ডান দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, বুঝলাম। আর বি গাড়ি উপর দিকে দেখো যে এই বরাবর যাচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগে, তাও বুঝলাম। এখন আমাদের বের করতে হবে যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ, মানে এই বি যে চলন্ত, মানে মনে করো বি গাড়ির মধ্যে তুমি আসো, তুমি চলন্ত, তো বি গাড়ির চলন্ত অবস্থায় এই গাড়ির বেগকে কত দেখবে, কেমন দেখবে, এই গাড়ির বেগটা কত মেজার করবে এবং কত কোন দিকে এই গাড়িকে যেতে দেখবে, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, যদি এমন হইতো না, বি গাড়ি যদি স্থির থাকতো, মানে বি গাড়ির কোনো বেগ নাই, যদি এমন হইতো, মনে করো বি গাড়ি স্থির, বি গাড়ির কোনো বেগ নাই, চুপ করে সেখানে দাঁড়ায় আছে, তখন বি গাড়ি এ গাড়ির বেগকে কত দেখতো, যা আছে তাই। যদি বি গাড়ির কোনো বেগ না থাকতো, যদি বি গাড়ি এখানে স্থির থাকতো, বি গাড়ি এখানে যদি স্থির থাকতো, তখন বি গাড়ির কাছে মনে হতো যে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করতেছে, এটাই সে বুঝতো। বাট এখন বি গাড়ির নিজস্ব বেগ আছে, বি গাড়ির নিজের বেগ আছে কত বলতো, 18 মিটার পার সেকেন্ড বেগ। বি গাড়ির নিজের বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এখন আমার বের করতে হবে বি গাড়ির এই নিজের বেগ থাকা অবস্থায় এই গাড়ির বেগকে কত দেখবে। বি গাড়ির এই নিজের বেগ থাকা অবস্থায় এ গাড়ির বেগকে কত হিসেবে দেখবে, এটা আমাদের প্রশ্ন। বি গাড়ির নিজের বেগ কত, 18 মিটার পার সেকেন্ড। তো এই যে বি গাড়ির নিজস্ব বেগ থাকা অবস্থায় এই গাড়িকে কত বেগে চলতে দেখবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে সলিউশন কি, সলিউশন হচ্ছে আমাদের বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগটা বের করতে হবে। মানে বি গাড়ির কাছে মনে হওয়া এ গাড়ির বেগ, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ আমার বের করতে হবে, ভিবিএ, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। তো এটা সূত্রটা কি, ভিবিএ সমান কি বলতো, ভিএ মাইনাস কি বলতো, ভিএ মাইনাস ভিবি লেখা যায়, ভিএ মাইনাস ভিবি আমি শিখাইছি তোমাকে। আচ্ছা, তো এখান থেকে একটু ক্যালকুলেশন করি, খেয়াল করবা। ভিবিএ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারবো, ভিএ লিখলাম, এই মাইনাসকে কি লেখা যায়, প্লাস দিয়ে মাইনাস ভিবি লেখা যায় না, প্লাস দিয়ে মাইনাস ভিবি লেখা যায়। তাহলে খেয়াল করবা, তাহলে এবার দেখবা দুইটা ভেক্টর, ভি একটা ভেক্টর আর মাইনাস ভিবি আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরকে কি করতেছি আমরা, যোগ করতেছি, যোগ, দেখো যোগ, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করতেছি, ভেক্টর যোগ করতেছি। তো ভেক্টর যোগ করি কেমনে, আমরা একদম লেকচার শুরুতে পড়ছিলাম ক্লাস নাম্বার 1, সামান্তরিকের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরকে যোগ করতে পারি। এখানে দুইটা ভেক্টর কে, ভিএ আর মাইনাস ভিবি, সামান্তরিকের মাধ্যমে আমরা যোগ করি, ভেক্টর দুটাকে যোগ করি। সেই সামান্তরিকের যে কর্ণ, সে কর্ণটা কি বলতো, কর্ণটা কি নির্দেশ করে বলতো, কর্ণটা লব্ধি নির্দেশ করে। সে কর্ণটা কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। তো ওই যে ঠিক জাস্ট লাইক দিস, ওই যে মনে আছে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। দেখো এই যে এটা ভেক্টর, এটা ভেক্টর, দুটা ভেক্টরকে যোগ করলে যে রেজাল্ট পাবা তাকে কি বলে, লব্ধি বলে। তাহলে লব্ধিটা সামান্তরিকের কর্ণ হিসেবে কাজ করে, এইটুকু আমরা জানি। তাহলে এবার আমরা দেখো অঙ্কটা সলভ করব। তো আমার কি কি লাগবে, আমার ভিএ ভেক্টর লাগবে, ভিএ ভেক্টর। এই যে আমার ভিএ ভেক্টর, দেখো এই গাড়িটা যে বেগে মুভ করতেছে, এই যে এটা আমার ভিএ ভেক্টর, এই গাড়িটা যেই বেগে মুভ করতেছে এটা আমার ভিএ ভেক্টর, ভিএ। তাহলে এই যে এই 10 মিটার পার সেকেন্ডকে আমরা কি বলতে পারি, ভিএ বলতে পারি, ভিএ। এই গাড়িটা যে বেগে মুভ করতেছে ভিএ। আর ভিবি কত, এই 18 মিটার পার সেকেন্ডকে আমরা ভিবি বলতে পারি। বি গাড়িটা যে বেগে মুভ করতেছে সেটা হচ্ছে আমার কি বলতো, ভিবি বলতে পারি। তাহলে এবার খেয়াল করবা, এবার তা আমার কি লাগবে, আমার ভিএ লাগবে, ভিএ। তাহলে ভিএ কই, এই দেখো ডান দিক বরাবর যাচ্ছে ভিএ 10 মিটার পার সেকেন্ড বেগে, ডান দিক বরাবর যাচ্ছে ভিএ, এই হচ্ছে আমি ভিএ লাগছে আমার। দেখো আমার কি লাগবে, আমার ভিএ লাগবে, এই হচ্ছে আমার ভিএ ভেক্টর, এই হচ্ছে আমার ভিএ ভেক্টর, বুঝছো? যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে 10, যার ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, তাহলে ভিএ বুঝলাম আমরা, ভিএ। আবার আমার কি লাগবে, মাইনাস ভিবি লাগবে, মাইনাস ভিবি, ভিবি কিন্তু না, আমার দরকার মাইনাস ভিবি। তাহলে আমার এখানে ভিবি কত, উপরের দিকে 18 মিটার পার সেকেন্ড হচ্ছে ভিবি, বাট আমার দরকার মাইনাস ভিবি। তাহলে মাইনাস ভিবি কি হবে, নিচের দিকে 18 মিটার পার সেকেন্ড না, মাইনাস ভিবি হবে নিচের দিকে। তাহলে নিচের দিকে 18 মিটার পার সেকেন্ড কি হবে বলতো, মাইনাস ভিবি। তাহলে মাইনাস ভিবির ভ্যালু কত বলতো, 18 মিটার পার সেকেন্ড, নিচের দিকে 18, ভ্যালু হচ্ছে 18, মাইনাস 18 দিও না। দেখো ভিবি হচ্ছে উপরের দিকে 18 ছিল, বাট আমার দরকার মাইনাস ভিবি।
এই হচ্ছে মাইনাস ভিবি। দুটা ভেক্টর আমি আঁকলাম, ভিএ ভেক্টরটাও আঁকলাম, দেখো এই যে ভিএ ভেক্টর যেমন আছে তেমন, আর মাইনাস ভিবি যেটা মাইনাস ভিবি কেমনে আঁকলাম, দেখো ভিবিটা হচ্ছে উপরের দিকে 18, আমি মাইনাস ভিবি মানে উল্টো দিকে 18 আঁকবো, এই যে উল্টো দিকে 18 আঁকলাম। এদেরকে কি করবে, এই দেখো এদেরকে একটা পয়েন্টে আঁকছি, কেন এদের দিয়ে সামান্তরিক তৈরি করতে হবে, সামান্তরিক। এদের দিয়ে মনে মনে সামান্তরিক মানে এই যে মনে মনে সামান্তরিক বানালাম, এদের দিয়ে মনে মনে সামান্তরিক মানে এই যে মনে মনে সামান্তরিক বানালাম। এর ভ্যালু কিন্তু 18, মাইনাস 18 দিও না, ভ্যালু তো 18, ভ্যালু তো আর ওই মাইনাস হয় না, ভেক্টর মাইনাস হয় ভেক্টর, কিন্তু ভ্যালু তো 18, তাই না? এই দেখো সামান্তরিক বানালাম। এই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটাই কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে না? তাহলে এই হচ্ছে আমার কর্ণ, খেয়াল করবা, এই হচ্ছে আমার কর্ণ, এই হচ্ছে আমার কর্ণ। দেখো এই যে সামান্তরিক আমি আঁকলাম, মনে মনে কর্ণ আঁকলাম, এই কর্ণটা কি নির্দেশ করে বলতো, লব্ধি নির্দেশ করে, লব্ধি। এই যে কর্ণটা লব্ধি নির্দেশ করে, এবং এই কর্ণটা লব্ধি নির্দেশ করে, এবং এটার ভ্যালু কত, ভিবিএ। মানে ভিবিএ মানে কি, বি এর সাপেক্ষে এ এর বেগ। তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার ভিবিএ, এটা হচ্ছে আমার ভিবিএ, মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর কাছে মনে হওয়া এ এর বেগ। তো আমরা বের করতে পারবো ইজিলি। তাহলে দুটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমার এটা। তো দুটা ভেক্টর ভিএ আর মাইনাস, দুটা ভেক্টর তো 10 আর 18, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই পুরোটা না, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পুরোটা, কালো দুটা ভেক্টর, দুটা ভেক্টরের পুরো কোণটাকে আলফা দিয়ে প্রকাশ করে। এখানে আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো ভিবি আমরা কেমনে বের করবো, লব্ধি, ভিবি হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টর কত, এটা 10 ভিএ 10, তাহলে প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস, এটার মান কিন্তু 18, মাইনাস 18 দিও না বোকার মতন, মান হচ্ছে 18। তাহলে দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু কস, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমার 90 ডিগ্রি। তাহলে কস কত ডিগ্রি, 90, কস 90 ভ্যালু 0। তাহলে এখান থেকে আমার ভিবিএ পেয়ে যাবো আমরা, ভিবিএ ইজ ইকুয়াল টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। বলো কত আসছে, দেখো ভিবিএ এর মানটা কত আসে, ভিবিএ মানে বি এর সাপেক্ষে এ এর বেগ মানটা কত আসে ভাই, সূত্র মাইনাস ভিবি কেন নিলাম, সূত্র বলতেছে মাইনাস ভিবি নিতে। দেখো সূত্রের দিকে তাকাও, সূত্র কি বলে, সূত্র নিতে ভিএ নিতে বলে, এই যে ভিএ নিছি আমরা, ভাই সূত্রের দিকে তাকাও, ঠিক আছে, একটু চালাক হও, একটুখানি চালাক হও। এই দেখো ভিএ, সূত্রের দিকে তাকাও, ভিএ, এই যে ভিএ নিছি, তারপর বলছে মাইনাস ভিবি নিতে। আমার তো দোষ নেই ভাই, আমার তো দোষ নেই, মাইনাস ভিবি নিতে বলছে, আমার কি দোষ? এই দেখো এই ভিবি তো উপর দিকে, মাইনাস ভিবি, আমার তো দোষ নেই, উল্টো দিকে নিছি মাইনাস ভিবি, এই মাইনাস ভিবি, কিন্তু মান তো 18, ভ্যালু তো 18, এই ভ্যালু হচ্ছে 18, এই চলে গেল। দেখো 20.6 এক্স্যাক্ট, তাহলে এটা আসবে 20.6, তাহলে 20.6 মিটার পার সেকেন্ড। তাহলে এত বেগে মুভ করতেছে বলে মনে হবে, তাহলে বি গাড়ির কাছে মনে হবে যে এত বেগে মুভ করতেছে। এখন কত কোণ মানে কত কোণে মুভ করতেছে, কত ডিগ্রি কোণে, এটা আমরা বের করতে পারবো। তো আমরা ধরলাম যে এই যে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি থিটা দিয়ে প্রকাশ করি, থিটা। তাহলে কত দিক, থিটা মানে হচ্ছে দিক, তাহলে ট্যান থিটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। খেয়াল করবো, এখান থেকে দেখো এইটুকু 10, এইটুকু যদি 10 হয় তাহলে এইটুকু আমার 10 হবে, এইটুকু তো বুঝো, এই যে এইটুকু তো 10, এই যে এখান থেকে এইটুকুর ভ্যালু কত হবে, 10ই হবে, এইটুকু তো বুঝো। এই যে এটা 10 হলে এটা 10 হবে না, এইটুকু তো বুঝো। এইটুকু কত, 18, ভ্যালু হচ্ছে 18, ভ্যালু 18, তাহলে এইটুকুর ভ্যালু 18, এইটুকুর ভ্যালু 10। এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো আমি লাল কালিতে প্রকাশ করলাম, লাল ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের থিটা আমরা বের করবো, থিটা, ট্যান বের করতে পারবো, ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান লম্বভূত, লম্ব বাই ভূমি, তাহলে থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব হচ্ছে 10 বাই ভূমি কত 18, তাহলে এখান থেকে খেয়াল করবা থিটা মানে হচ্ছে আমার দিক, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 10 বাই 18। এই যে এখান থেকে তুমি যে থিটা পাবা সেটা হচ্ছে আমার দিক, কোন দিকে আসলে মুভ করতেছে বলে মনে করবে, তাহলে এই হচ্ছে আমার দিক। তাহলে বি গাড়িটা চলন্ত অবস্থায় কোন দিকে মুভ, মানে বি গাড়িটা চলন্ত অবস্থায় এ গাড়িকে কোন দিকে মুভ করতেছে বলে মনে হবে, এই যে এই দিকটা, অ্যাঙ্গেলটা, আর কত বেগে চলছে বলে মনে হবে 20.6, 20.6 মিটার পার সেকেন্ড বেগে চলছে বলে মনে করবে। কে মনে করবে? বি গাড়িটা। কাকে মনে করবে? বি গাড়ির কাছে মনে হবে এই গাড়ি যেন এত বেগে চলতেছে এবং এত দিকে চলতেছে। দেখো বুঝতে পারছি কিনা, দেখো ঠিক আছে, দেখো বুঝতে পারছি কিনা, এগুলো পরীক্ষা আসে। ফয়সাল আহমেদ ভালোই মজার কথা বলছো। সেগুলো অ্যাপে পাবা, আগের ক্লাসগুলো অ্যাপে পাবা, ঠিক আছে, অ্যাপে পাবা, অথবা তুমি আমার ইয়াতে, আমি তোমাকে শিখাই দিচ্ছি, দাঁড়াও, আগের ক্লাস পাবা কেমন আমি শিখাই দিচ্ছি। তুমি আমার গ্রুপে যাওয়ার পর আমার নাম যেটা ফারহান শেখ, ওই নামে ক্লিক করবা, নামে ক্লিক করলে দেখবা যে আমার আগের সব ক্লাস চলে আসবে। নামে ক্লিক করবা, আমার নামে ক্লিক করলে দেখবা যে আমার আগের পোস্ট এবং আগের ক্লাস
সবই চলে আসবে, দেখবা নিচে একটু স্ক্রল করবা, সবই চলে আসবে। এইটুকু আমরা বুঝলাম। এরপরে আমরা ভালোটা ম্যাথ করি, ভালো ম্যাথ। এটা তো জাস্ট ওয়ার্ম আপ ছিল। এবার আমরা আরও একটা ভালো ম্যাথ করি। হ্যাঁ, ভালোটা ম্যাথ করি। তো এবার আমরা করবো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ, সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ আমরা এখন করবো। তো লেখো, বৃষ্টির অঙ্ক করাই দিই, বৃষ্টির অঙ্ক করাই দিই, ঠিক আছে? বৃষ্টির অঙ্ক আমি করাই দিই। লেখো, এই দেখো, এটা আমাদের বুয়েটে আসছে। এই ম্যাথটা আমাদের হচ্ছে বোর্ড এক্সামে যে কতবার আসছে এবং কত যে ফেমাস, এখন আমি সেই ম্যাথটাই করবো। অনেক ফেমাস একটা ম্যাথ করবো, অনেক ফেমাস। তো লেখো, একজন বালক লিখবা 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে লিখবা পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে, পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে, পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে, হাঁটছে। ওকে, ভালো কথা। তারপরে আমাদের বলছে যে হঠাৎ হঠাৎ উলম্বভাবে, হঠাৎ উলম্বভাবে, উলম্বভাবে, হঠাৎ উলম্বভাবে লেখো 5 মিটার পার সেকেন্ড বেগে, হঠাৎ উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তারপর লিখবা যে বালকের গায়ে, বালকের গায়ে, বালকের গায়ে বৃষ্টি কত বেগে আঘাত করবে, বৃষ্টি কত বেগে আঘাত করবে, কত বেগে আঘাত করবে, আঘাত করবে, এটা আমাদের প্রশ্ন। এবং বালকটি, বালকটি যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, বৃষ্টি একটা মানে তরল পদার্থের নাম, বৃষ্টি, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, বৃষ্টি কারোর নাম না, রক্ষা পেতে চায়, তবে কত কোণে ছাতা ধরতে হবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কত কোণে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে। লিখে নাও, কত কোণে ছাতা ধরতে হবে, লিখে নাও, দ্রুত লিখে নাও, দ্রুত। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি একটু শিখাই দিই, তুমি লিখে নাও, আমি একটু শিখাই দিই তুমি কেমনি আমার আগের সব ক্লাসের লিঙ্ক পাবা। এই যে তোমাদের সেই গ্রুপ, রাইট, দেখো 10MS HSC ক্র্যাশ কোর্স, এই গ্রুপে যাওয়ার পর দেখবা নিচে নামবা, আমার নাম পাবা না, আমার নামে তুমি ক্লিক করবা। এই নামে ক্লিক করলে দেখবা যে আমি বিগত যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তুমি সিরিয়ালি পেয়ে যাবে। দেখো লাইভ 7, লাইভ 6, হ্যাঁ, লাইভ 5, সবগুলো ক্লাস তুমি সিরিয়ালি এভাবে পেয়ে যাবা। আমার নামে ক্লিক করবা, তাহলেই হবে। আমার নামে ক্লিক করলে সবই পেয়ে যাবা। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, একটু লিখে নাও। আমি একটু হালকা করে বামে সরাই দিই, তাহলে আমরা লেখাটা সুন্দর দেখতে পারবো। দেখো, দেখে নাও। হ্যাঁ, আমি বোর্ডটা সরাই দিলাম, ইয়েটা সরাই দিলাম। ওকে, এবার দেখবা স্টুডেন্ট সংখ্যা তোমার কমে গেছে, যাই হোক, এনিওয়ে। তো লেখো, আমরা সলিউশনে চলে যাই। কি বলছে? তো আমাদের বলছে বৃষ্টি উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ে। তো মনে করো যদি এমন হতো, খেয়াল করবা, এই হচ্ছে আমাদের রাস্তা। তো ধরো এটা হচ্ছে একটা মানুষ, একটা মানুষ বা একটা বালক। তো এই বালকটা যদি চুপ করে এখানে বসে থাকতো, চুপ করে দাঁড়িয়ে থাকতো, চুপ করে, সে ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। মনে করো আমি চুপ করে দাঁড়িয়ে আছি, বৃষ্টি উলম্বভাবে পড়তেছে আমার মাথার উপর, তাহলে কি আমার মাথায় এইভাবেই স্ট্রেট বরাবর আঘাত করবে না? তাহলে আমি কেমনে ছাতা ধরবো? এভাবেই তো ছাতা ধরবো, তাই না? মানে যদি আমার কোনো বেগই না থাকে, চুপ করে আমি দাঁড়ায় থাকি, বৃষ্টি সত্যি সত্যি লম্বভাবেই পড়তেছে, তাহলে আমার মাথার উপর কেমনে পড়বে? লম্বভাবেই কিন্তু পড়বে, লম্বভাবেই পড়বে। তাহলে যদি এই বালকের কোনো বেগ না থাকে, যদি এই বালকের বেগটা 0 হয়, বালকের বেগ 0,
যদি বালকের বেগ 0 হয় তাহলে বৃষ্টি যদি উপর থেকে পড়ে নিচে, খেয়াল করবা এই বরাবর পড়ে, তাহলে তার মাথায় আসলে লম্বভাবেই পড়বে, তার মাথায় লম্বভাবেই বৃষ্টি আঘাত করবে এবং সে এইভাবে 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 ছাতা ধরবে, এইভাবে সে ছাতা ধরবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, কিন্তু সে কিন্তু স্থির নাই, বালকটা কিন্তু স্থির নাই, বালকটা গতিশীল। তো বালকটা গতিশীল থাকা অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে ওইটা আমরা এখন বের করব। বালকটা গতিশীল থাকা অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে ওইটা আমরা এখন বের করব। তাহলে খেয়াল করবা। তো এই হচ্ছে রাস্তা, বৃষ্টি উলম্বভাবে পড়তেছে, মানে সত্যি বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। এটা হচ্ছে আমার বৃষ্টির প্রকৃত বেগ। সত্যি বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, সত্যি এটা আমার বৃষ্টির প্রকৃত বেগ। বৃষ্টির প্রকৃত বেগকে আমরা ভিআর দিয়ে প্রকাশ করলাম এবং এই ভিআর এর ভ্যালু কত? বৃষ্টি কত বেগে পড়তেছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি নিচের দিকে পড়তেছে উলম্বভাবে। কমন সেন্স। যদি বালকটা, এই মনে করে আমার সেই বালক, যদি বালকটা চুপ করে এখানে দাঁড়ায় থাকতো, কোনো বেগ না থাকতো, তাহলে বালকের মাথার উপর বৃষ্টি উলম্বভাবেই পড়তো। বাট বলা আছে প্রশ্নে যে বালকটা পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। ডান দিক হচ্ছে আমার পূর্ব, ডান দিক পূর্ব, বাম দিক হচ্ছে আমার পশ্চিম। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে মানে কি বলতো? বাম দিকে না? পূর্ব থেকে পশ্চিম দিকে বালকটা দৌড়াচ্ছে। এই হচ্ছে আমার বালকটা, এই বালকটা পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটছে, মানে এই বরাবর যাচ্ছে। কত বেগে যাচ্ছে? দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে এই বালকের বেগ বা ভি এম বলতে পারি, ভি ম্যান, বালকের বেগ কত বলতো? 10 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে বালকের সত্যি বেগ কত? 10 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে বালকটা 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে মুভ করতেছে। আমাকে বের করতে হবে যে বালকটা এরকম মুভ করা অবস্থায় বা বালকটার নিজের গতি থাকা অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে। কারণ গতিশীল থাকা অবস্থায়, বালকটা গতিশীল থাকা অবস্থায় সে বৃষ্টিকে যেভাবে পড়তে দেখবে অ্যাকচুয়ালি সে সেভাবেই ছাতা ধরবে। ওকে, তাহলে আমরা দেখি, আমরা একটু বের করি। বালকটার গতিশীল থাকা অবস্থায় দেখতে চাই বৃষ্টির বেগ কত। বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ আমার দরকার, বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ আমার দরকার। ম্যানের সাপেক্ষে রেইনের বেগ আমার দরকার। তাহলে ভিএমআর মানে কি? ম্যানের সাপেক্ষে রেইনের বেগ, ম্যানের সাপেক্ষে রেইনের বেগ মানে ভিএমআর। মানে মানুষের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ লাগবে, মানে মানুষটা দৌড়াচ্ছে, এই দৌড়ানো অবস্থায় বৃষ্টিকে কত বেগে সে পড়তে দেখতেছে ওটা আমার বের করতে হবে। ম্যানের সাপেক্ষে রেইনের বেগ আমার জানা লাগবে মানুষের সাপেক্ষে। ভিএমআর ইকুয়াল টু কত বলতো? ভিআর মাইনাস ভিএম। আমরা জানি ভিআর মাইনাস কি বলতো? ভিআর মাইনাস ভিএম বলতে পারি আমরা, ভিআর মাইনাস ভিএম। ভালো কথা, এখান থেকে খেয়াল করবে আমাদের হয়ে গেছে ভিএমআর রাইট, ভিএমআর ইজ ইকুয়াল টু ভিআর মাইনাস ভিএম কে কি লেখা যায়? ভিআর প্লাস দিয়ে লিখলাম মাইনাস ভিএম, প্লাস দিয়ে লিখলাম মাইনাস ভিএম। সমস্যা আছে? সমস্যা নেই। দুইটা ভেক্টর কিন্তু এখানে দেখো, ভিআর একটা ভেক্টর আর মাইনাস ভিএম হচ্ছে আরেকটা ভেক্টর। তো যোগ করতেছি, দুইটা ভেক্টরকে যোগ করতেছি। দুইটা ভেক্টরকে যোগ করে কেমনে ভাইয়া? আমরা সবাই জানি সামান্তরিকের মাধ্যমে যোগ করতে হয় এবং সেই সামান্তরিকের কর্ণ কি নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে। এইটা হচ্ছে আমার লব্ধি, এই লব্ধিটা কি নির্দেশ করে বলতো? এই সামান্তরিকের যে কর্ণ, এই সামান্তরিকের যে ডায়াগোনাল বা যে কর্ণ, সেই কর্ণটা কি নির্দেশ করে বলতো? লব্ধি নির্দেশ করে। তাহলে ভিএমআর হচ্ছে আমার লব্ধি। দুটা ভেক্টর আমার রাখতে হবে, খেয়াল করো, যা বলবে আমি তাই আঁকবো। আমার ভিআর দরকার, কই আমার ভিআর? এই যে আমার ভিআর 5 মিটার পার সেকেন্ড, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমি আঁকবো, বিন্দু হতে। এই হচ্ছে আমার ভিআর, দেখো এই হচ্ছে আমার ভিআর 5 মিটার পার সেকেন্ড। এই দেখো আমি ভিআরটা ভিআর এর মতোই আঁকলাম, কোনো ইয়া করি নেই, কোনো চালাকি করি নেই। আমাকে বলছে কি আঁকতে? ভিআর আঁকতে বলছে। আমি কোনো চালাকি না করে ভিআরটা এইভাবেই আঁকতাম, যেভাবে আমার আসে, যেভাবে আমাকে বলছে ওভাবেই আমি আঁকলাম। তো ভিআরটা এইভাবে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের ভিআর, এই যে আমার ভিআর, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5। ভিআর এর ভ্যালু কত? ভিআর এর ভ্যালু হচ্ছে 5। এইটুকু আমরা লিখলাম, কোনো রকম পোদ্দারি করি নেই। আচ্ছা, এবার আমার দরকার মাইনাস ভিএম দরকার, কারণ যোগ করতে হবে, ভেক্টর যোগ করতে হবে, মাইনাস ভিএম দরকার। ভিএম কত? বাম দিকে 10 ভিএম। তাহলে মাইনাস ভিএম কত হবে? একটু পোদ্দারি করতে হবে, কারণ আমাকে মাইনাস করতে, উল্টো করতে বলছে। মাইনাস ভিএম মানে উল্টাই দিবা। তাহলে খেয়াল, উল্টায় দাও। ডান দিকে 10, এটা আমার কি বলতো? মাইনাস ভিএম। মাইনাস ভিএম ভেক্টর আমি আঁকলাম, মাইনাস ভিএম, ভ্যালু তো 10, এটা জাস্ট উল্টায় দিছি। উল্টায় দেওয়ার কারণে ভেক্টরের সামনে মাইনাস, বাট ভ্যালু তো 10, এটা ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 10। এই হচ্ছে গেল। খেয়াল করো, আমার মাইনাস ভিএম দরকার, তাই আমি ভিএমটা উল্টায় আঁকছি, একটা নির্দিষ্ট বিন্দু হতে আঁকছি।
আর ভিআরটা ভিআরের মতন একই রকম রাখছি। এবার খেয়াল করবা, এবার আমার দরকার কি, এবার আমি করব যোগ করব, এদেরকে যোগ করব। এই যে ভিআর পাইছি মাইনাস ভিএম পাইছি এদেরকে যোগ করব। যোগ করে কেমনে? সামান্তরিকের মাধ্যমে। তো এদের দিয়ে মনে মনে সামান্তরিক আঁকো, এই হচ্ছে আমরা মনে মনে সামান্তরিক আঁকলাম। খেয়াল করবা, এই হচ্ছে আমরা মনে মনে সামান্তরিক আঁকলাম, এই যে আঁকলাম। এই যে মনে মনে সামান্তরিক আমরা ড্র করলাম, এই সামান্তরিকের কর্ণটাই কি নির্দেশ করবে বলো তো? কর্ণটা লব্ধি নির্দেশ করবে। এই যে কর্ণ আঁকো, এই হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণটাই লব্ধি নির্দেশ করবে, এটাই লব্ধি। আর এই লব্ধিটা মানে কি? এই লব্ধি মানে হচ্ছে ভিএমআর, মানে মানুষের কাছে মনে হওয়া রেইনের বেগ, এই বরাবর আসলে বৃষ্টি পড়তেছে বলে মনে হবে, এটাই হচ্ছে মানুষের কাছে মনে হওয়া রেইনের বেগ বা ভিএমআর। কত বেগে, মানে কেমনে দেখো, ভিএমআর মানে এই বরাবর বৃষ্টি পড়ছে বলে মনে হবে। কোন বরাবর ছাতা ধরতে হবে? এই দিক বরাবর কিন্তু ছাতা ধরতে হবে। এটা আমার ভিএমআর, মানে এই বরাবর বৃষ্টি পড়ছে বলে বালকের কাছে মনে হবে। কোন বরাবর ছাতা ধরবো আমরা? এইরকম করে আমরা ছাতা ধরবো, এইরকম করে আমরা ছাতা ধরবো। দেখো এটা আমার ভিএমআর, এই যে ভিএমআর, তাহলে কত বেগে আঘাত করতেছে? ভিএমআর বেগে। ভিএমআর মানে মানুষের সাপেক্ষে রেইনের বেগ, এত বেগে আঘাত করতেছে বলে মানুষের কাছে মনে হচ্ছে ভিএমআর। তো ভিএমআরটা আমরা বের করি। তো দুটা ভেক্টর কি 10 আর 5, দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই পুরাটা আলফা, সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি বোঝা যায়। এখান থেকে আমরা ভিএমআরটা বের করতে পারবো। তাহলে ভিএমআর এর স্কয়ার মান বের করতে পারবো ইজ ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস কত বলতো? 5 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 5 cos 90, cos 90 এর ভ্যালু 0। এখান থেকে আমরা ভিএমআরটা বের করতে পারবো। ভিএমআর মানে কত বেগে আঘাত করতেছে বলে মনে হচ্ছে, বালকের কাছে কত বেগে আঘাত করতেছে বলে মনে হচ্ছে। কত? 11.18 মিটার পার সেকেন্ড। তাহলে এত বেগে আঘাত করতেছে বলে মনে হচ্ছে, এই ছাতায় এত বেগে আঘাত করতেছে বলে মনে হচ্ছে। বৃষ্টি মানুষের কাছে মনে হওয়া রেইনের বেগ। ভিএমআর মানে কি? বাংলায় লিখে দিই। ভিএমআর মানে কি? বালকের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ। বালকের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ। ওকে, বালক কেমনে মনে মানে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। বুঝছো ব্যাপারটা? বালক গতিশীল থাকা, আরো ভালো করে বললে, এই বালকটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় তার কাছে বৃষ্টি কত বেগে পড়ছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এটা। আর কোন দিকে কেমনে পড়তেছে? এইভাবে পড়তেছে, নীল রেখা বরাবর পড়তেছে। এখন কত অ্যাঙ্গেলে পড়তেছে আমরা বের করতে চাই, মানে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এটা আমরা বের করতে চাই। তো আমি ধরলাম যে উলম্বের সাথে বা ওয়াই অক্ষের সাথে, উলম্ব বা ওয়াই অক্ষ, ইচ্ছা হয়েছে ধরলাম ওয়াই অক্ষ। তো উলম্বের সাথে এই ছাতা ধরার কোণটা আমি ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। উলম্বের সাথে থিটা কোণের ছাতা ধরতে হবে। তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে অনুরূপ কোণ হিসেবে আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা হবে, অনুরূপ কোণ হিসেবে, সরি একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এই অ্যাঙ্গেল থিটা হলে একান্তর কোণ হিসেবে কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটা হবে। কমন সেন্স, একান্তর কোণ। এই থিটা আমার বের করতে হবে। খেয়াল করবা, এইটুকু 10 হলে আমার এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কিন্তু 10ই হবে। এইটুকু 10 হলে এইটুকুর ভ্যালু 10ই হবে। তাহলে বুঝলাম আমরা 10। আর এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কিন্তু 5। এই দেখো, এই যে এইটুকুর ভ্যালু কিন্তু 5, এইটুকুর ভ্যালু কিন্তু 5, এই যে এখান থেকে এইটুকুর ভ্যালু কিন্তু 5, বুঝা গেছে? 5। তো এবার এই যে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, নাম দাও এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এ বি সি ত্রিভুজে ট্যান অ্যাপ্লাই করো। এ বি সি ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজে ট্যান থিটা অ্যাপ্লাই করো। ট্যান থিটা সমান টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে এই থিটার বিপরীত বাহু লম্ব, মানে 10 বাই ভূমি কত? ভূমি হচ্ছে আমার 5। তাহলে 10 বাই 5 মানে কত আসবে? দেখো থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 10 বাই 5 কত ডিগ্রি দেখো। দিক কত? 63.43। তাহলে লিখে নিবা 63, টেন ইনভার্স, এটা টেন ইনভার্স 10 বাই 5, তেরা লম্বা ভূত 10 বাই 5 মানে কত? 63.43। ওকে, থ্যাংক ইউ সো মাচ গোলাম। তাহলে 63.43 আমি সবগুলা এই নিয়মেই করে দিব ইনশাল্লাহ।
সবগুলো ম্যাথ 63.43 ডিগ্রি। এই হচ্ছে গেল থিটা, এই হচ্ছে গেল। তাহলে এই থিটা মানে কি, কত ডিগ্রি কোণে উলম্বের সাথে, উলম্ব মানে ওয়াই অক্ষ, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে। কারণ বালকের কাছে মনে হবে যে এই নীল রেখা বরাবর বৃষ্টি পতিত হচ্ছে, মানে এই বালকের কাছে মনে হবে যে বৃষ্টিটা এমনি পড়তেছে, উলম্বভাবে পড়তেছে না। বালক নিজে গতিশীল থাকা অবস্থায় সে মনে করবে বৃষ্টি এইভাবে পড়তেছে, তার দিকে এইভাবে পড়তেছে, বৃষ্টিটা এইভাবে পড়তেছে, এই বালকের কাছে মনে হবে এই যে নীল রেখা বরাবর পড়তেছে। কত বেগে পড়তেছে, ভিএমআর বেগে, যে এই বেগে পড়তেছে। কত ডিগ্রি কোণে পড়তেছে, উলম্ব রেখার সাথে থিটা কোণে, মানে এই অ্যাঙ্গেলে পড়তেছে, এই অ্যাঙ্গেলে। এই থিটা, এটা থিটা হলে এটা থিটা হবে, একান্তর কোণ। এই থিটা বের করছি একদম বাচ্চাদের নিয়মে, এইখানে ত্রিভুজ অ্যাপ্লাই করে বের করছি। বলো বুঝতে পারছি কিনা? ম্যাথটা ইম্পর্টেন্ট, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। আরো কয়েকটা ম্যাথ আমরা করবো এখান থেকে। তো লেখো মুসলাম। এবার আমরা কুয়েটের একটা ম্যাথ প্রবলেম সলভ করবো, কুয়েটের। তো লেখো দ্রুত। তো লেখো 2 নাম্বার ম্যাথ প্রবলেম, পরের ম্যাথ প্রবলেম কুয়েটের। এটা হচ্ছে কুয়েটে আসছিল, সেম টাইপের একটা ম্যাথ। আমরা আরেকবার একটা চর্চা করি। তো দেখে নাও, আপেক্ষিক বেগ, এই জন্য মাইনাস দিই ভাই, মাইনাস দিই আপেক্ষিক বেগের কারণে। সূত্র, আপেক্ষিক বেগের ফর্মুলা, ঠিক আছে? আপেক্ষিক বেগের ফর্মুলা, ডেরিভেশন দেখাই নেই আর কি, ফর্মুলা, ঠিক আছে? আসবে না ডেরিভেশন, তাই দেখাই নেই। দেখো, একজন সাইকেল আরোহী রাস্তার উপর মানে সমতল রাস্তার উপর কত বেগে সাইকেল চালালে 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। 45 ডিগ্রি কোণে পড়বে, লিখে নাও। 45 ডিগ্রি কোণে পড়বে, লিখে নাও। এটা হচ্ছে প্রশ্ন। দ্রুত লিখে নাও, দ্রুত। কত বেগে সাইকেল চালালে 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে, লিখে নাও। তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে, লিখে নাও। এটা হচ্ছে প্রশ্ন। নাও দ্রুত। তা আমরা শুরু করি, লিখে নাও। লিখবা উলম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণে পড়বে। তো লেখো উলম্ব রেখার সাথে আর কি, উলম্ব রেখার সাথে লিখে নাও। উলম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণে পড়বে, তাহলে আমাদের কোশ্চেনটা ক্লিয়ার হবে। হ্যাঁ জাহিদ হাসান, নেক্সট ক্লাসে করাবো। পাহাড়ে উঠার সময় রেনে ম্যান, এটা নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা, এটাকে আমরা পারবো? খুব সহজ ছিল কিন্তু, এটা খুব সহজ একটা ম্যাথ। তো আমরা একটু দ্রুত করি, তো খেয়াল করবা। তো এই হচ্ছে রাস্তা, নর্মালি বৃষ্টি উলম্বভাবেই পড়ে। তাহলে বৃষ্টি সত্যি বৃষ্টি, এটা মনে করো মানুষ। তো বৃষ্টি সত্যি উলম্বভাবে নিচের দিকে পড়ে। বৃষ্টি সত্যি প্রকৃতপক্ষে কত বেগে? 7 মিটার পার সেকেন্ড বেগে পড়ে। তাহলে বৃষ্টি সত্যি মানে রেইনের ভ্যালোসিটি ভিআর, সেটা কত? 7 মিটার পার সেকেন্ড। 7, ভালো কথা। এটা মনে করো বালক, এই বালক যাচ্ছে কোণের দিকে, বালক মুভ করতেছে। আমি ধরলাম, কিছু না থাকলে আমি আন্দাজে ধরলাম। তো ডান দিক বরাবর বালকটা যাচ্ছে, ডান দিক বরাবর বালক যাচ্ছে, মনে করো সেটা হচ্ছে ভিএম। এটা আমার বের করতে হবে, এটার ভ্যালুটা আমার বের করতে হবে। জানি না যে কত বেগে যাচ্ছে, বাট এখন আমার আসলে বের করব যে এই বালকটার কাছে এই বৃষ্টিটা কত, মানে কেমনে পড়তেছে বলে মনে হবে। বালকের সাপেক্ষে বা ম্যানের সাপেক্ষে রেইনের ভ্যালোসিটি আমার বের করতে হবে, ভিএমআর। তা আমরা জানি ভিএমআর মানে কি বলতো? ভিআর
মাইনাস ভিএম, তাহলে ভিআর মাইনাস ভিএম, এটা আমরা জানি। তাহলে এখান থেকে হচ্ছে ভিআর মাইনাস, তো তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস দিয়ে মাইনাস ভিএম লিখবা, এরকম লিখবা। বালকের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ, বালকের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ ভিএমআর, বালকের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ এইটা। তো এখন আমরা কি করবো, ভিআর লাগবে, মানে যে ভিআর, ভিআরটা ভিআরের মতোই আছে, ভিআরটা ভিআরের মতোই আছে, এই হচ্ছে আমার ভিআর, ভিআরের মতোই আছে, ভিআরটা ভিআরের মতোই। আমার কি দরকার, আমার দরকার মাইনাস ভিএম। তাহলে ভিএম তো ডান দিকে আমি ধরছি, ধরো বালকটা ডান দিক বরাবর মুভ করতেছে, আমি ধরলাম, বলে দেওয়া নাই কোশ্চেনে, সমস্যা নেই, ডান দিক বরাবর মুভ করতেছে। তাহলে আমার এখন বের করতে হবে যে বালকের কাছে বৃষ্টির বেগটা কেমনে পড়তেছে বলে মনে হচ্ছে, বালকের কাছে বৃষ্টির বেগটা কেমনে পড়তেছে বলে মনে হচ্ছে, এটা হচ্ছে ভিএমআর, কেমনে পড়তেছে বলে মনে হচ্ছে। তাহলে মাইনাস ভিএম লাগবে, তাহলে ভিএম তো ডান দিকে, তাহলে মাইনাস ভিএম হবে বাম দিকে, এই বরাবর হচ্ছে আমার মাইনাস ভিএম, এই যে আমার মাইনাস ভিএম, তাহলে মাইনাস ভিএম হচ্ছে আমার বাম দিকে, মাইনাস ভিএম। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল, বোঝা গেল। তো এখন এদের লব্ধি, এদের দিয়ে কি করলাম, এটা কি করবো, এদের দিয়ে সামান্তরিক গঠন করবো। এই যে সামান্তরিক তৈরি করলাম, এই যে সামান্তরিক তৈরি করলাম, এই সামান্তরিকের যে লোভ মানে কর্ণ, এই কর্ণ বরাবর লব্ধি কাজ করে, এবং এই লব্ধির নাম কি, এবং এই লব্ধির নামই হচ্ছে ভিএমআর। অ্যাকচুয়ালি ভিএমআর মানে এই বরাবর বৃষ্টি পড়ছে বলে বালকের কাছে মনে হবে, এই বালকের কাছে মনে হবে এই নীল লাইন বরাবর বৃষ্টি পড়তেছে, এবং বলা আছে এই বৃষ্টিটা উলম্ব রেখার সাথে 45 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কোণে পড়তেছে, 45 ডিগ্রি কোণে পড়তেছে বলা আছে। খুবই সহজ, খুবই সহজ। তো আমার জাস্ট খেয়াল করো, আমার এখন কি করতে হবে, এই যে এটা তো মাইনাস ভিএম বা ভ্যালু তো ভিএম, এটার ভ্যালু কিন্তু ভিএম, এটার মান কিন্তু ভিএম, মান ভিএম মান, আর দিক কারণ হচ্ছে ভেক্টর মাইনাস ভিএম, মান ভিএম, মান ভিএম, ভ্যালু কিন্তু ভিএম। তাহলে এইটুকুর ভ্যালু কত, ভ্যালু কিন্তু ভিএম, ভ্যালু কিন্তু ভিএম। আমি ভেক্টর সাইন দিই নেই, ভেক্টর সাইন দিই নেই, ভেক্টর সাইন যদি দিতাম তাহলে মাইনাস ভিএম লিখতাম, ভ্যালু তো ভিএম। তো এখন আমরা এটার ভ্যালু তো ভিআর, ভ্যালু তো ভিআর, রেইন ভেলোসিটি কত 7, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। এখান থেকে আমরা কি করব, ট্যান এর ফর্মুলা অ্যাপ্লাই করব, ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কত ভিএম আর ভূমি কত 7। তাহলে এখান থেকে আমরা কি করব, ট্যান 45 ইকুয়াল টু ভিএম বাই 7। এখান থেকে ট্যান 45 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আসবে ভিএম বাই 7। এখান থেকে ভিএম বা ম্যানের ভেলোসিটি আমরা বের করতে পারবো 7 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার উত্তর। ম্যানের ভেলোসিটি আমরা বের করে ফেললাম, মানুষের ভেলোসিটি। এটা কুয়েটে আসছিল এমসিকিউ এর জন্য, পারছি আমরা। আগের ম্যাথে তো বলা ছিল ভাই, জালিয়াস মাহমুদ বলা ছিল যে আগে পূর্ব থেকে পশ্চিম দিকে বলা ছিল, এখানে তো বলে দেওয়া নেই, আন্দাজে ধরে নিয়েছি বালকটা ডান দিকে যাচ্ছে, আন্দাজে ধরে নিলাম। তাহলে এরপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে ভিএমআর বের করলাম। ভিএমআর মানে কি, ভিএমআর মানে হচ্ছে বালকটার কাছে, বালকটা নিজে যদি গতিশীল থাকে, সেই গতিশীল থাকা অবস্থায় বৃষ্টিকে কত বেগে পড়ছে বলে তার কাছে মনে হবে, সেটা হচ্ছে ভিএমআর। ভালো করে শোনো, কানে কানে শোনো। এই ভিএমআর মানে কি, বালকটা নিজে যদি গতিশীল থাকে, সেই গতিশীল থাকা অবস্থায় বৃষ্টি কত বেগে তার গায়ে পড়ছে বলে তার কাছে মনে হবে, সেটা হচ্ছে ভিএমআর। বুঝছো? বাট বৃষ্টি পড়তেছে সত্যি সত্যি ভিআর বেগে, এই হচ্ছে কথা। হ্যাঁ, লেখা যাবে, ভিএমটা আমি আন্দাজে লিখছি। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করবো, তারপর আমাদের শেষ। লাস্ট একটা অসাধারণ ম্যাথ করে আমরা আজকে ক্লাস শেষ করব। এই ম্যাথটা আমাদের বোর্ড এক্সামেও আসছিল, বুয়েটেও আসছিল। দেখো কট আলফা হয় নাই কেন, নিজে চিন্তা করো, কট আলফা কেন হয়নি, বা হলেও কি হতো চিন্তা করো। কট আলফা হলেও যা আনসার আসতো তাই আসতো, একই আনসার আসতো ভাই। দুটো ভেক্টরের দিক বিপরীতমুখী হলে কি হবে, ওই যে বললাম দিক বিপরীতমুখী হলে ইয়া হবে, দুটি ভেক্টরের মান সমান হলে লব্ধিতে মাঝ বরাবর ক্রিয়া করে। দারুণ বলছো সজীব কর্মকর, দারুণ বলছে। দুটি ভেক্টর এর দিক বিপরীতমুখী হলে যে থিটা 180 ডিগ্রি হবে। দেখো বুয়েটে একটা ম্যাথ আসছিল, কি বোঝো নাই ভাই, কোশ্চেনে বলা ছিল থিটা ভিআর এর সাথে। কোশ্চেন পড়ো, কোশ্চেন না পড়ে লাভ নেই। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। মানে দেখো 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান কোনো গাড়ি চালক
গাড়ি চালক, চলমান কোনো গাড়ি চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। লেখো, দ্রুত লেখো। উত্তর দিকে যেতে দেখলো। তারপর লিখবা ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে, খুব ফেমাস ম্যাথ এটা, কত বেগে কোন দিকে চলছে, এটা আমার বোর্ড লেভেলেরও ম্যাথ না, খুবই ফেমাস ম্যাথ, দ্রুত লেখো। এটা আমাদের লাস্ট ম্যাথ, আজকে দিনের শেষ ম্যাথ, লেখো। থিটা ভিআরের সাথে হইলো কেন, দেওয়া আছে কোশ্চেনে, ভাই বলা আছে থিটা ভিআরের সাথে। টেনের সাথে কজ আলফা গুণ হচ্ছে না কেন, আসফিয়ার সাথে তোমার প্রশ্নই বুঝি নাই। টেনের সাথে টেন কজ আলফা গুণ হচ্ছে না কেন, কিছুই বুঝলাম না। আচ্ছা, তো দেখো কি বলছে, যে আমাদের লাস্ট ম্যাথ এটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে, আগে দিক আঁকি আমরা, দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা। তাহলে আমরা এই যে উপরের দিককে বলি উত্তর দিক, এটাকে বলি আমরা উত্তর দিক, ঠিক আছে? এটাকে বলি আমরা পশ্চিম দিক, এটাকে বলি আমরা পূর্ব দিক, আর এটাকে বলি আমরা দক্ষিণ দিক। তো খেয়াল করবা কি বলছে আমার, খেয়াল করবা। তো বলছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান কোন গাড়ি চালক, আচ্ছা তাহলে একটা গাড়ি পশ্চিম দিকে চলতেছে, দেখো 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে একটা গাড়ি চলতেছে, পশ্চিম দিকে, এই যে বাম দিকটা পশ্চিম দিক, এই দিকটা পশ্চিম দিক, তাহলে খেয়াল করবা। তাহলে এই বরাবর একটা গাড়ি চলতেছে, এই যে এই বাম দিক বরাবর একটা গাড়ি চলতেছে, কার চলতেছে, ভিসি, কত বেগে চলতেছে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। দেখো 40 কিলোমিটার পার, খুব মন দিয়ে শুনবা ভাই, একটু চালাকো। দেখো পশ্চিম দিকে মানে এই যে বাম দিকে চলমান কোন গাড়ি, কার সি, কত বেগে যাচ্ছে, 40। দেখো ভিসি বাম দিকে একটা গাড়ি যাচ্ছে, গাড়ি। আচ্ছা, তারপরে কি বলছে, 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। তাহলে একটা ট্রাককে উত্তর দিকে যেতে দেখছে, কে যেতে দেখছে? এই গাড়িটা, মন দিয়ে শুনবা, এই গাড়িটা চলন্ত অবস্থায় সে মনে মনে দেখছে, মানে সে চলতেছে, সে চলতে যেতে সে একটা ট্রাককে দেখছে, যে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে। দেখো ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে। ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে ট্রাকটা, তার কাছে মনে হচ্ছে তাহলে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে। একটা ট্রাক, এই দেখো ট্রাক, এই যে ট্রাক, এই যে এই দিক বরাবর যাচ্ছে বলে মনে হচ্ছে। দেখো যেতে দেখলো, এটা কি ট্রাকের প্রকৃত বেগ? বলো তো, ট্রাকের প্রকৃত বেগ কিন্তু না, এটা ট্রাকের কিন্তু প্রকৃত বেগ এটা না, এটা ট্রাকের প্রকৃত বেগ না। মানে এই গাড়িটা চলন্ত অবস্থায় সে দেখতেছে, চলতে সে ট্রাককে দেখতেছে, যে তার কাছে মনে হচ্ছে যে ট্রাকটা উত্তর দিকে যাচ্ছে। তাহলে এটা কি কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ না? কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ মানে ভিসিটি। ভিসিটির মান দেওয়া হচ্ছে তোমার, কি বলতো, 40√3। বলো এইটুকু বুঝছি কিনা? এইটুকু বুঝলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এইটুকু বুঝছি কিনা বলো, এইটুকু বুঝলে আমার অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে ভিসিটি, মানে কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ। খেয়াল করো, আমি আরেকবার বলি। একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর যাচ্ছে, গাড়িটা যেতে সে দেখতেছে যে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে 40√3।
মানে এ চলন্ত অবস্থায় ট্রাকের বেগ পর্যবেক্ষণ করতেছে, তাহলে অবশ্যই উত্তর দিকে এটা প্রকৃত ট্রাকের প্রকৃত বেগ না, এটা হচ্ছে কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ। সেটা কত? উত্তর দিকে। এইটুকু বুঝছো? আচ্ছা এইটুকু আমরা বুঝছি, এইটুকু। তাহলে আমার কি বের করতে বলছে? আমার বের করতে বলছে যে ট্রাকটা আসলে প্রকৃতপক্ষে মানে আসলে ট্রাকটা রিয়েলি কত বেগে চলতেছে, রিয়েলি ট্রাকটা রিয়েলি কত বেগে চলতেছে, আসলে রিয়েলি কত বেগে চলতেছে, রিয়েল বেগ কত, ট্রাকটার রিয়েল বেগ কত, আসলে কত বেগে চলতেছে ট্রাকটার রিয়েল বেগ। এটা কিন্তু ট্রাকটার রিয়েল বেগ না, এটা হচ্ছে কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ। তাহলে ট্রাকের রিয়েল বেগ মানে ভিটিটা বের করতে হবে, ভিটি বের করতে হবে। সব সূত্র কয়টা? একটা সূত্র দিয়ে করবো আমরা। সূত্র কয়টা দিয়ে করবো বলতো? সূত্র কিন্তু কয়টা? সূত্র কিন্তু একটা। আমরা জানি কি? আমরা জানি কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ মানে ভিসিটি, কারের কাছে মনে হওয়া ট্রাকের বেগ ইজ ইকুয়াল টু কি বলতো? ট্রাকের বেগ মাইনাস কি বলতো? মাইনাস কারের বেগ। এটা তো আমরা জানি সূত্র, মাইনাস কারের বেগ, এটা হচ্ছে ফর্মুলা। আমরা সবাই জানি, এটা সবাই জানি ফর্মুলা, সবাই আমরা এটা জানি। ভিসিটি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিসি। এখান থেকে কি বের করবো আমরা? ভিটি বের করবো। একটু খেয়াল করো ছোট্ট বন্ধুরা, ভিটি বের করবো। ভিটি ইজ ইকুয়াল টু, যদি আমি এটা লিখি আমার কি জীবন বের হয়ে যাবে? দেখো তো আমাদের কি জীবন বের হয়ে যাবে কিনা যদি আমি এটা লিখি? নাকি জীবন টিবন শেষ হয়ে যাবে কিনা বলো তো? জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে নাকি বলতো এখান থেকে ইলান লিখলে? দেখো তো ভিসিটাকে এই পাশে নিয়ে এসে দেখো তো, জীবন যৌবন শেষ হয়ে গেছে না? আছে, এন দিয়ে এলেন লেখা যায়। তো আমরা কি বের করবো? আমরা ভিটি বের করবো। খেয়াল করো আমার তো হয়েই গেল, খেয়াল করবা। এই দুইটাকে ভেক্টর যোগ করলে কি পাওয়া যায়? ভিটি পাওয়া যায়। এই দুইটাকে ভেক্টর যোগ করলে ভিটি পাওয়া যায়। ব্যাপারটা কি এমন না? দেখো তো ব্যাপারটা এমন না? পি প্লাস কিউ ইকুয়াল টু আর ভেক্টর, ব্যাপারটা কি এমন না? পি প্লাস কিউ সমান আর ভেক্টর। এটা কি লব্ধি বলে? দুটা ভেক্টরে যোগ করলে যা পাওয়া যায় তাতে কি বলে? লব্ধি বলে না? দুটা ভেক্টরে যোগ করলে যা পাওয়া যায় তাহলে কি বলে? লব্ধি বলে। এই দুটা ভেক্টরে যোগ করে আমরা কি পাচ্ছি? যা পাচ্ছি তারে আমরা কি বলবো? তারে আমরা লব্ধি বলবো। দেখো তারে আমরা কি বলবো? লব্ধি বলবো। এদেরকে যোগ করব কেমনে? সামান্তরিকের মাধ্যমে যোগ করব। কারো উল্টানোর কোনো ঝামেলা নাই এখানে। ভিসিটি আর ভিসি এটাকে সামান্তরিকের মাধ্যমে যোগ করব। সামান্তরিক আঁকবো। তাহলে এই দেখো ভিসি, আমার কাছে ভিসি আছে, এই ভিসি আছে, আমার কাছে ভিসিটি আছে, এই যে ভিসিটি আছে। এদের দিয়ে মনে মনে কি আঁকবা? মনে মনে সামান্তরিক আঁকো। এই যে মনে মনে সামান্তরিক আঁকলা, এই সামান্তরিকের কর্ণটা কি নির্দেশ করবে? কর্ণ বা ডায়াগোনাল কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে কর্ণটা। কর্ণ আমরা আঁকি, কর্ণ। খেয়াল করবা কর্ণ কোনটা? এই হচ্ছে কর্ণ, এই হচ্ছে আমার কর্ণ। এই কর্ণটা লব্ধি নির্দেশ করবে। এই লব্ধিটা কে বলতো? এই লব্ধিকে বোকার মতন বলবা না, ভিটি কিন্তু লব্ধি, ভিটি। এই যে লব্ধি হচ্ছে আমার ভিটি, এই যে ভিটি, এই হচ্ছে লব্ধি। বের করে ফেলতে পারবো, ভিটি আমরা বের করে ফেলতে পারবো, সহজেই বের করতে পারবো। ভিটি আমরা সহজেই বের করতে পারবো, বের করে ফেলবো আমরা। ভিটি মানে প্রকৃত বেগ, এই যে এই দুটো লব্ধি। তাহলে ভিটি এবার তো একদম সোজা, আর স্কোয়ার লব্ধি স্কোয়ার ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস প্রথম দেখি তো 40 আর 40√3 মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাইয়া? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এগুলো জানি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বুঝছি। এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আলফা কয়। দুইটা ভেক্টরের মাঝ বরাবর লব্ধি, এই লব্ধি হচ্ছে ভিটি, ভালো বুঝছি। এই লব্ধি হচ্ছে ভিটি, বুঝছি ভাই। লব্ধি স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার প্লাস 40√3 এর স্কোয়ার প্লাস বাকিগুলো কি ভাই লেখার দরকার আছে? তো 90 ডিগ্রি, আলফা 90 মানে কস 90, জিরো হয়ে বাদ হয়ে যায়। কষ্ট করে কেন লিখবো? এন দিয়ে আমরা ভিটির মানটা বের করে ফেলতে পারবো। √ কত? √40 স্কোয়ার প্লাস 40√3 এর স্কোয়ার। ওকে, এখান দিয়ে আমরা কি করবো? এন দিয়ে আমরা ভিডির মানটা বের করতে পারবো। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে, এই হচ্ছে কত এক্স্যাক্টলি 40। না বুঝলে আরেকবার দেখবা, বুঝিনি একজন বলছো, না বুঝলে আরেকবার দেখবা ভাই, ঠিক আছে? আরেকবার দেখবা। দেখো দ্রুত লেখো। আসি, ঠিক আছে? সেই মেয়ে অনামিকা আরেকবার দেখবা, আরেকবার দেখবা ক্লাসটা, হচ্ছে কথা। ঠিক আছে, ভেক্টর লব্ধি বুঝতে হবে, লব্ধি না বুঝলে বুঝবা না, হচ্ছে কথা। 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, 80। এই যে আমরা বের করলাম। এবার দিক বের করতে হবে। দিক আমরা বের করতে পারবো না, দিক বের করতে পারবো না। দিক তোমাদের কাছে বলে দিলাম যে ট্রাকের দিক কত হবে। এই দিক মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করবা, থিটা বের করবা, পারবা, থিটা বের করতে পারবা, এই থিটা তুমি বের করতে পারবা। এটা 40, এইটুকু 40, তাহলে এইটুকু 40 হলে এইটুকু 40 হবে, এইটুকু 40 হবে,
এখান থেকে থিটা বের করতে পারবা না, বিটি তো করে দিলাম। এখান থেকে থিটা বের করতে পারবা, ভিটি মুছে দাও, ভিটি তো বুঝলাম, ভিটি তো এই বরাবর কাজ করে বুঝলাম, এই যে এই ভিটি বুঝলাম আমরা ভিটি। তো এই যে এখানে ত্রিভুজ, এই ত্রিভুজে থিটা বের করবা, থিটা বের করবা, ট্যান থিটা, ট্যান থিটা করো, এটা লম্বা ভূত, লম্ব না বুঝলে কিছু করার নেই আসলে, 9-এ পড়ছো। থিটার বিপরীত বাহু লম্ব, 40 ডিভাইড বাই লম্ব, এটা লম্বা ভূত। ভূমি কত? ভূমি হচ্ছে আমার এটা 40√5। এখান থেকে থিটা বের করবা, থিটা হচ্ছে আমার দিক। এটা মান বের করলাম, মান হচ্ছে আমার অ্যান্সার, আর এই যে দিক, এখান থেকে যে থিটা পাবা, এই থিটা হচ্ছে আমার দিক। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে এগুলো। ঠিক আছে, এই যে কথা, এগুলো একদম A+B² সূত্রের মতন এগুলো। ঠিক আছে, অনেক বলবে ভাই এখানে ভিটিসি লব্ধি হওয়ার কথা না, এখানে ভিটি, অনেক আমি জানি না কেউ বলছে কিনা ভিটিসি লব্ধি হওয়ার কথা না, একটু বুদ্ধি খাটাও, এখানে কেন ভিটিসি লব্ধি হবে, ভিটি লব্ধি হবে? ভিটি মাইনাস বিসি কেন হবে না ভাই? ভিটি মাইনাস বিসি তো লিখলাম তো। এন দিয়ে এলেন না বুঝলে আমি কি বলবো, তোমার জীবন যখন শেষ। মুন্না এন দিয়ে এলেন বুঝো নাই, দেখো ভাই এন দিয়ে এলেন কি করছি, সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ, ভিজিটার এই পাশে আনছি। একটু বুদ্ধি খাটো ভাই, একটু বুদ্ধি খাটো। থিটা কেমনে বের করে? ভেক্টরের একদম বেসিক কনসেপ্ট থিটা, এই দুটো ভেক্টর লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে তো থিটা বলে। খুবই খারাপ অবস্থা পড়াশোনার, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা কিছু স্টুডেন্টের। অনেক পড়তে হবে ভাই, অনেক পড়তে হবে। ঠিক আছে, অনেক পড়তে হবে। থিটাকে এখন ভেক্টর শেষ হয়ে যাচ্ছে, এখন বলতেছো থিটা কেমনে বের করে? খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক, আমার জন্য হতাশাজনক। ঠিক আছে, খুবই, দেশের জন্য হতাশাজনক খুবই। এই থিটা কেমনে বের করে ভাই? লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, একদমই সহজ জিনিস এটা। থিটা তুমি ওই অন্যরাও নিতে পারতা, থিটা লব্ধির সাথে এই উলম্ব রেখার অ্যাঙ্গেল থিটা নিতে পারতা, ওই থিটাও যে কথা, লব্ধির সাথে নিচের এই এক্স অক্ষের অ্যাঙ্গেলও থিটা তুমি নিতে পারতা, অন্য একটা অ্যান্সার আসতো, নিতে পারতা। এক্স্যাক্টলি। আর যে রচি, সরি তোমার নাম আমি জানি না, ওইটা নিলেও হইতো, ভিটির সাথে ভিসির মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা নিলেও হতো। না এটা 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 কি হতাশাজনক না যে আমরা ভেক্টর পড়াচ্ছি একদম শেষ, এখানে তুমি থিটা জিজ্ঞেস করতেছো? এটা তো আগের ক্লাস করে আসতে হবে। ওকে, বুঝতে পারলো তো না? আগে বলো বুঝতে পারলো কি না? কীভাবে বুঝবো ভিটি লব্ধি? ওই যে চোখ দিয়ে দেখে বুঝবা, চোখ দিয়ে দেখে বুঝবা ভিটি লব্ধি, চোখ দিয়ে দেখে বুঝবা, দুটা ভেক্টরে যোগ করলে তো লব্ধি পাওয়া যায়। কীভাবে বুঝবো ভিটি লব্ধি? চোখ দিয়ে দেখে বুঝবা, দুটা ভেক্টরে যোগ করলে পি আর কিউকে যোগ করলে আর পাওয়া যায় লব্ধি। আর এই দুটা যোগ করলে যা পাবা যোগফল, এটাই হচ্ছে লব্ধি। চোখ দিয়ে টাকায় বুঝবা। ও ওরা কি দিয়ে, যারা ফুল লেকচার দেখছে প্রথম থেকে তারা সবটাই বুঝবে, এটা আমি শিওর, আমি এটা শিওর। হ্যাঁ, তখন 60 আসতো, তখন 60 হতো উত্তর। হ্যাঁ, তখন তোমার উত্তরটাই সঠিক আসতো। তুমি যদি এই ভিটির সাথে এই ভিসির অ্যাঙ্গেল থিটা ধরতা, ওই থিটা যদি তোমার অন্য কিছু আসতো, ওটাই তোমার উত্তর হতো, ওটাই তোমার উত্তর হতো। আল্লাহ হাফেজ, তাহলে ক্লাস আছে তোমাদের, আল্লাহ হাফেজ।